রঙিন চরকি জনতার মুক্ত মঞ্চ আয়োজিত ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ভর্তি বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ভর্তিযুদ্ধে যে যুদ্ধের ঢাল হলো মেধা আর তলোয়ার হলো কলম। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী অংশ নেয় এই যুদ্ধে। এই যুদ্ধ জয়ের মাধ্যমেই সকল শিক্ষার্থীরা ছুঁতে পায় তাদের স্বপ্নকে। অনেক শিক্ষার্থী প্রথম চেষ্টাতে সফল হয়, কিন্তু অনেক শিক্ষার্থীদের আবার গুনতে হয় অপেক্ষার প্রহর। এবছর ভর্তিযুদ্ধে রয়েছে ভিন্নতা। একে তো বিশ্বব্যাপী করোনা বিপর্যয়ের কারণে আমাদের এবারের এইচএসসি ফলাফল পেতে বিলম্ব, আর অপরদিকে রয়েছে নতুন পরীক্ষা ব্যবস্থা। সব মিলিয়ে অনেক নতুনের স্বাদ। তো এসব জন্য আপনাদেরকে বোঝা মনে না হয়, সেজন্যই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মেডিকেল কলেজ থেকে রাকিবুজ্জামান, রাজশাহী প্রকৌশলী এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইয়াসির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আলভি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সারোয়ার। আমি প্রথমেই রংপুর মেডিকেল কলেজ থেকে রাকিবকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠান আসার জন্য অনেক শুভেচ্ছা এবং তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। লাইভে উপস্থিত সকল দর্শক শ্রোতাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। এই ভর্তি পরীক্ষা আসলে ভর্তি পরীক্ষা না বলে বলা উচিত যে ভর্তি যুদ্ধ। এই ভর্তি যুদ্ধে আমাদের আসলে নানা জল্পনা কল্পনা, নানা প্রশ্ন থাকে আসলে কিভাবে আমরা এই পরীক্ষায় আসলে আমাদের যে কি আমাদের আহ প্রশ্ন আসে যে আমাদেরকে কিভাবে আসলে আমরা গাইডলাইন পাবো বা কোন রাস্তাতে আমরা হাঁটবো। এছাড়াও আসে যে আসলে কিভাবে প্রিপারেশন বা প্রস্তুতিটা আমরা নিতে পারি। তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এই লাইভ সেশন, কোশ্চেন আনসার সেশন। তো কোনো যদি প্রশ্ন থেকে থাকে আমাদের ছোট ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে যে তারা যেন কমেন্ট বক্সে তাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো বলে, আমি যথাসাধ্য চেষ্টা করব আমার প্রশ্নের উত্তর দেওয়ার। এবং পরবর্তীতে আরো আলোচনা করব আমার মেডিকেল লাইফ নিয়ে, এছাড়া কিভাবে আসলে আমি এই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ রাকিবুজ্জামানকে। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের বন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আলভি কিছু যান্ত্রিক সমস্যার কারণে উপস্থিত হতে পারছেন না। তবে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তার জন্য ভবিষ্যতে পাবো। এবারে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দুঃখিত। এবারে আমি রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইয়াসিরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি সামিন ইয়াসির, পড়ালেখা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রিপল ডিপার্টমেন্টে। রঙিন চরকি ও জনতার মুক্ত মঞ্চে আয়োজিত বিশেষ লাইভ অনুষ্ঠান অ্যাডমিশন কিউএনএ তে সকলকে জানাই স্বাগতম। ভর্তিযুদ্ধ, আসলে ভর্তিযুদ্ধ নিয়ে আমাদের রয়েছে নানান জল্পনা কল্পনা, নানান প্রশ্ন এবং অনেক কনফিউশন। তো আজকে এই ভর্তিযুদ্ধের বিশেষ অন্যতম একটি সেক্টর, বহুল আকাঙ্ক্ষিত একটি সেক্টর ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি নিজের কিছু অভিজ্ঞতা, টুকটাক কিছু সাজেশন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলকে কিছু মূল্যবান কথা দিয়ে সাহায্য করতে পারবো এবং আপনাদের একান্ত উপস্থিতি কাম্য। ধন্যবাদ। ধন্যবাদ ইয়াসিরকে। এবারে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আহ্বান জানাচ্ছি সারোয়ারকে তাকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। যারা লাইভটি দেখছেন তাদের সকলকেই শুভ সন্ধ্যা। প্রথমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যারা সদ্য এসএসসি পাস করেছে তাদের সবাইকে। এইচএসসি পাস করার পরেই আমাদেরকে একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, যেটাকে ভর্তি পরীক্ষা বলে। তো এটাকে ভর্তি পরীক্ষা না বলে ভর্তি যুদ্ধ বলাই শ্রেয়। আর এই ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হবার জন্য ভালো প্রস্তুতি যেমন প্রয়োজন, সেই প্রস্তুতি নেওয়ার সময় আমাদের অনেকের মনেই বেশ কিছু কমন প্রশ্ন ঘুরপাক খায়। তো আজকে আমরা চেষ্টা করব সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আমি পড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে।
তো ধন্যবাদ সবাইকে। আশা করি একটা ইনফরমেটিভ সেশন আমরা পাবো আজকে। ধন্যবাদ সবাইকে তার কিছু বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আসলে ফলাফল কোনো ব্যাপার না, আপনি প্রস্তুতি যদি ভালো রাখেন তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্য জয় করবেনই। গত মাসে আমাদের কাঙ্ক্ষিত এইচএসসির ফলাফল সরকার দিয়েছে, যদিও রেজাল্ট দিতে কিছুটা বিলম্ব হয়েছে, তবুও পাওনার জন্য এটুকু আমাদের কষ্ট সহ্য করতেই হবে। ফলাফল যেমনই হোক, প্রস্তুতিটাই মূল বিষয়। ফলাফল যেমনই হোক না কেন, যেমন মনে করুন যদি আপনার ফলাফল আপনার কাঙ্ক্ষিত না হয়, তবুও কিন্তু আপনি প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার লক্ষ্য জয় করবেনই। কিন্তু যদি আপনার প্রস্তুতি ভালো না হয়, যদিও আপনার ফলাফল অনেক ভালো থাকা সত্ত্বেও আপনি কখনোই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনি এমন অনেককেই দেখবেন যারা অনেক ভালো রেজাল্ট ঠিক না, তবে কাঙ্ক্ষিত রেজাল্ট না পেলেও শুধুমাত্র প্রস্তুতির মাধ্যমেই অনেক ভালো জায়গায় গিয়েছে। কিন্তু এর বিপরীতটাও কিন্তু দেখবেন। তো এই বিষয়ে সবচেয়ে বড় আমরা ধরা খাই প্রথমত ভর্তি পরীক্ষা দেই। অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে আমাদের মানসিক সমস্যা হয়ে থাকে, যেমন মনে করেন আমরা ঘাবড়ে যাই বা মনে করেন আমরা বেশি নার্ভাস ফিল করি, বিভিন্ন ধরনের সমস্যা হয়েই থাকে। তো প্রথমে আমি মেডিকেল পরীক্ষা বিষয়ে কিছু গাইডলাইন দেওয়ার জন্য রাকিবুজ্জামানকে অনুরোধ করছি। ধন্যবাদ সাকিবকে আমাকে আবারও বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা, আমি আসলে সত্যি বলতে এই পরীক্ষাটাকে মনে করি যে আমাদের চেষ্টা 50%, আমাদের ভাগ্য লাগবে 25% এবং সবার দোয়া লাগবে 25%। আমি এটাই বিশ্বাস করি। আর ভাগ্য আসলে সফল হয় কিন্তু তাদেরই যারা পরিশ্রম করবে। আমি সব সময় আমার যে কোনো স্টুডেন্টকে আমি বলি যে তোমরা যে চেষ্টা করতেছো, এর চেষ্টার ফল তোমরা পাবে। তোমরা যে জন্য চেষ্টা করো তোমরা পাবে। এখন তোমরা যদি চেষ্টা তোমাদের কম হয়, সেক্ষেত্রে দেখা যাবে তোমার থেকে যে চেষ্টাটা বেশি করছে সে সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবে। সবসময় তাদেরকে মোটিভেশনটা এটাই দেই যে আসলে চেষ্টার থেকে বড় কিছু নাই। আমরা পড়াশোনা করব, পড়াশোনা ফল পাবো। হয়তো দেখা যাবে যে আমি টার্গেট নিছি, হ্যাঁ আমাকে মেডিকেলে টিকতেই হবে, কিন্তু তারপরে দেখা যায় যে আমি অনেক পরিশ্রম করছি, এরপরে আমার মেডিকেল আসলে ভাগ্যে আসেনি। এরকমটা দেখা যায়, অনেক ক্ষেত্রেই ঘটে। আসলে ভাগ্য সহায় থাকে না। কিন্তু সত্যি বলতে এই পৃথিবীতে স্রষ্টা আমাদের পরিশ্রমকে কখনো বিফলে দেয় না। মেডিকেল হয়নি, কিন্তু দেখা যায় যে মেডিকেলের থেকেও আরো ভালো জায়গায় আমাদের চান্স হয়। তো এই বিষয়টা আসলে আমরা অনেকে মানিয়ে নিতে পারি না, আবার অনেকে মেনে নেই যে না ঠিক আছে, যেটা হয়েছে ভাগ্য আমার ভালো, আলহামদুলিল্লাহ এটাই। এখন মানসিক যে কথা বললো সাকিব, আসলে সত্য বলতে যে আমাদের যখন আমরা এডমিশন পরীক্ষায় বসি এক্সাম হলে, তখন আসলে মাথার মধ্যে এতটাই চাপ কাজ করে যে মাথাটা আসলে ঠিক রাখা পসিবল না। এখন আমি বলবো মেডিকেল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে সেরকমই, যে প্যাটার্নে একটা স্টুডেন্টকে ছেঁকে নেওয়া হয় যে হ্যাঁ এই ছাত্রটা ডাক্তার হওয়ার জন্য যোগ্য, সে কোনো মেন্টাল চাপ নিতে পারে। এভাবেই কোশ্চেন আসলে প্যাটার্নটা সেট করে। যে কারণে আমাদের মেডিকেল কোশ্চেন যদি আমরা এডমিশন টেস্টে বসি, দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে আমাকে অ্যান্সার করতে হবে 100টা প্রশ্নের, এবং তার মধ্যে দেখা যাবে যে 10 মিনিট আমাদের স্যারদের বিভিন্ন সিগনেচার, তারপর আমাদের রোল পূরণ, আমাদের নাম পূরণ, এগুলোতেই চলে যায়। অর্থাৎ 50 মিনিটেই আমাকে 100টা দাগাতে হচ্ছে। তো একটা প্রচন্ড রকমের একটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাইতে হয়। তো এই সময় আসলে যে মাথাটা ঠান্ডা রাখতে পারে সেই কিন্তু আসলে যোগ্য। এখানে যে আমি খুব পড়াশোনা করে আসছি, এটা কিন্তু আসলে কোনো ফ্যাক্ট করে না। আমি আসলেই ডাক্তার হওয়ার জন্য যোগ্য, কেননা আমি মেন্টাল প্রেশার নিতে পারি, এটাই যাচাই করা হয় এবং এটা আমাদেরকে হেল্প করে। তাই আমি বলবো যে যতই প্রেশার হোক, আমাদের আসলে প্রেশার হ্যান্ডেল করা শিখতে হবে। আমি যদি প্রেশার হ্যান্ডেল করতে না পারি, তাহলে কোনো এডমিশন টেস্টেই কিন্তু আমার জন্য হচ্ছে সফল
ভালো ফলাফলের আশানুরূপ আমরা ভালো ফলাফল করতে পারবো না সেই এডমিশনে। কেননা মাথা ঠান্ডা রাখা এবং মাথা ঠান্ডা রেখে সেখানকার উত্তর করাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সব থেকে বড় সফলতা। এটা হচ্ছে প্রথম কথা। এবং সবসময় উচিত যে নিজেকে সেলফ মোটিভেট করা, যে না আমি পারবো। আমি যদি নিজেকে ভাবি যে না আমার দ্বারা সম্ভব, তাহলে কিন্তু আসলেই সম্ভব যে হ্যাঁ আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এখন প্রেশার আসবেই, জীবনে প্রেশার থাকবেই, তাই বলে তো আর হাল ছাড়া যাবে না। প্রেশারটা হ্যান্ডেল করতে হবে যে না আমি পারবো, মানে নিজেকে এখানে সাহসটা দিতে হবে নিজেকে। এখানে আসলে নিজের থেকে বড় সাহায্য আর কোথা থেকেও পাওয়া সম্ভব না। একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আমাদের সেই পরীক্ষা হলে সাহায্য করতে পারে, আর আমরা নিজেরা কিভাবে করব? আমাদেরকে নিজেদেরকে শান্ত রাখতে হবে। কারণ আমরা যদি শান্ত না থাকি, তাহলে সত্যি বলতে মেডিকেল এডমিশন কেন, অন্য যে কোনো এডমিশনে আসলে কিন্তু কোনো আমরা আশানুরূপ ফলাফলটা করতে পারবো না। তার জন্য সব থেকে প্রধান যে বিষয়টা, এক্সাম হলের মধ্যে প্রেশার মেনটেন করাটা হচ্ছে সব থেকে বড় লক্ষ্য, মানে লক্ষ্য হওয়া উচিত। এবং তারপরে মাথা ঠান্ডা রেখে আমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো সুন্দরভাবে বুঝে যদি আমরা অ্যান্সার করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সফলতা আমরা ধরে রাখতে পারবো, আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ সাকিবকে, এবং যারা দর্শক আছে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ রাকিবকে আমাদের মেডিকেল পরীক্ষা বিষয়ে কিছু গাইডলাইন দেওয়ার জন্য। আমাদের দেশের সকল সকল বলাটা ঠিক হবে না, আসলে বলতে হবে যে অধিকাংশই পিতামাতা তার সন্তানকে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে। আসলে কিন্তু একটা জিনিস চিন্তা করে, শুধুমাত্র যদি ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হয় তাহলে কিন্তু দেশে একদিন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দিয়া সারা দেশ ভরে যাবে। তাহলে তখন বাকিরা বা অন্যান্য যে চাকরি ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোতে কি হবে? তো এসব বিষয়ে অনেক সময় আমাদের পিতামাতা অনেক কিছু বুঝতে পারে না। বা যেমন মনে করুন যে একজন নতুন একজন এইচএসসি পরীক্ষা দিয়েছে কেবল, তাকে বলা হয়েছে যে তুমি কিসে ভর্তি হবা, কোচিং। যেমন আমরা আপনার এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে ফলাফল না জেনেই অনেকেই ঢাকায় দৌড়াই ভর্তি কোচিং করার জন্য। কেউ কেউ কোচিং করে ইঞ্জিনিয়ারিং, কেউ কেউ আবার মেডিকেলের জন্য, কেউ কেউ আবার ভার্সিটির জন্য। তো এসব বিষয়ে অনেক সময় অনেকের নিজের ইচ্ছাটাই আপনার দমে যায়। তো এই বিষয়ে আপনাদের সামনে একটু আমি জানাতে চাচ্ছি যে ইয়াসির তার মতামতটা কি। দুঃখিত, হয়তোবা ইয়াসিরের কিছু যান্ত্রিক সমস্যার কারণে সে থাকতে পারছে না, হয়তোবা আবার আসবে। তো পরীক্ষা আসলে পরীক্ষা শুধুমাত্র কলম এবং মেধার বিষয় নয়। পরীক্ষা ক্ষেত্রে আরো অনেক কিছু আমাদের মানে মনে রাখতে হবে। যেমন আপনি পরীক্ষার হলে কি কি বিষয়, কি কি নিয়ে যাবেন, কি কি নিয়ে যাবেন না। আপনার অনেক সময় অনেক কিছু রেস্ট্রিক্টেড কিছু বিষয় থাকে। তো এই বিষয়ে সারোয়ার আপনাদের কিছু বলতে যাচ্ছে। ধন্যবাদ সাকিবকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে এই বিষয়ে ডিটেলসে আমাদের যে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সেইখানে বলা থাকে। তো প্রথমেই আমাদের প্রবেশপত্রটা খুব ভালো করে পড়ে নেওয়া উচিত। যেমন অনেক ভার্সিটিতেই ক্যালকুলেটর অ্যালাউ করে না, কিংবা ক্যালকুলেটর অ্যালাউ করলেও সেটা নির্দিষ্ট, যেমন 100 ms কিংবা এরকম, যেটা সাধারণ মানে ক্যালকুলেটর অর্থাৎ জেনারেল সায়েন্টিফিক ক্যালকুলেটর সেটাকে অ্যালাউ করা হয়। যেটা একটু বড় মানে FX 991 এই সকল ক্যালকুলেটর অ্যালাউ করা হয় না।
তো প্রথমেই ভার্সিটিতে যেখানে ক্যালকুলেটর অ্যালাউ করা, এটা চেক করে নেওয়া খুবই জরুরি যে সেখানে ক্যালকুলেটর কোনটা নিতে অ্যালাউ করা হয়েছে। দ্বিতীয়ত, কিছু কিছু ভার্সিটির ক্ষেত্রে, প্রায় সকল ভার্সিটিতেই অ্যাডমিট, এইচএসসির অ্যাডমিট কিংবা রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপি নিয়ে যাওয়া বাধ্যতামূলক। এটি ছাড়া পরীক্ষার হলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয় না। তো অবশ্যই এই জিনিসটা পরীক্ষার আগের রাতে এই ব্যাপারগুলো গুছিয়ে নেওয়া উচিত। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে পরীক্ষা হলে ছবি চেক করে মিলিয়ে দেখা হয় অ্যাডমিট কার্ডের ছবি আর যিনি পরীক্ষা দিতে বসেছেন তিনি একই কিনা। এই জন্য তাকে হচ্ছে আলাদা করে কিছু ছবি নিয়ে যেতে বলা হয় সাথে, পাসপোর্ট সাইজের 1 কপি কিংবা 2 কপি। তো এই ছবির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা ছবি না নিয়ে গেলে অনেক সময় পরীক্ষা হলে একটি অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে হতে পারে, যেটার জন্য হয়তোবা আমার সেই কাঙ্ক্ষিত ভার্সিটিতে চান্স পাওয়াটা অনিশ্চিত হয়ে যেতে পারে। তো এই সকল কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার যেগুলা মাথায় রাখা উচিত। আর এগুলো বাদেও বেশ কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে কলম নিয়ে যাওয়া কিংবা পেন্সিল নিয়ে যাওয়া। যেমন ভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্রে কখনোই দাগ দেওয়া উচিত নয়, এটির কারণে একটা স্টুডেন্টকে এক্সপেলও করে দিতে হতে পারে। এই জন্য কখনোই প্রশ্নপত্রে দাগ দেওয়া বা এরকম কাজগুলা থেকে সবসময় বিরত থাকা উচিত। ধন্যবাদ সাকিবকে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সারোয়ারকে। ভর্তি পরীক্ষার সময় কি কি বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেই বিষয়ে আলোক করার জন্য। এবারে আমি ইয়াসিরকে কিছু বলতে আহ্বান জানাচ্ছি যে আমাদের পিতামাতা এবং আমাদের নিজস্ব যে চয়েস, মানে আমরা কোন কোচিং করব ভর্তি পরীক্ষার জন্য, ইঞ্জিনিয়ারিং কোচিং না ভার্সিটি কোচিং নাকি মনে করেন মেডিকেল, কোন বিষয়ের প্রস্তুতি নিতে বেটার হবে এই বিষয়ে কিছু বলেন। ধন্যবাদ সাকিবকে। সাকিব প্রশ্নটি করেছেন আমরা কোন অ্যাডমিশনের সময় কোন সেক্টরটার দিকে, ইঞ্জিনিয়ারিং না মেডিকেল না ইউনিভার্সিটি, কোনটার দিকে আমরা প্রস্তুতি নেওয়ার কথা চিন্তা করব। তো এক্ষেত্রে আমি বলে রাখি যে এক্ষেত্রে সবার প্রথমে একজন ছাত্রকে যেটা প্রায়োরিটি দেওয়া উচিত সেটা হচ্ছে নিজের ইচ্ছা, নিজের কি প্রয়োজন, সে কি চায় তার জীবন থেকে, সে কি ধরনের প্রফেশনে নিজেকে দেখতে চায়, বা আগামী 10 বছর বা 15 বছর পরে সে নিজেকে কোন অবস্থানে দেখতে চায়। এই অ্যাজাম্পশনটা থাকা অত্যন্ত জরুরি। তো আমরা একটা কথা বলি সব সময় যে জীবনে লক্ষ্য না থাকলে, মানে লক্ষ্যহীন জীবন আর কি বৈঠাহীন নৌকার মতো। তো প্রথমে আমাকে ফিক্স করে নিতে হবে যে আমি আগামী 10-15 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই। আমি কি একজন ডাক্তার হয়ে একজন রোগীর সেবা করতে চাই, দেশের সেবা করতে চাই, নাকি আমি একজন প্রকৌশল হয়ে তারপর দেশের উন্নয়ন করতে চাই, দেশের কাঠামোগত উন্নত করতে চাই, নাকি আমি বিশ্ববিদ্যালয়ের কোন একটা বিশেষায়িত বিষয়ে পড়ালেখা করে সেই বিষয়টায় গবেষণা করতে চাই। এটা আসলে নিজে আগে থেকে ঠিক করে নেওয়াটা আমি মনে করি বাঞ্ছনীয়। তারপরে যদি কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে ভোগা হয় সেক্ষেত্রে বাবা মার সাথে অবশ্যই আলোচনা করতে হবে, এবং নিজের নিকটাত্মীয় বা বড় ভাই তাদের পরামর্শ নেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে আসলে বারবারই একটা কথা বলবো যে নিজের পছন্দটাকেই বেশি গুরুত্ব দেওয়াকে আমি পছন্দ করব। নিজের যা ইচ্ছা করবে, নিজের যেদিকে পড়ালেখা করতে আগ্রহ প্রকাশ হবে সেই দিকটাতেই ঝুঁকে যাওয়াটা বেটার হবে সব দিক দিয়ে। আর এছাড়াও আমরা টুকিটাকি আনঅফিসিয়ালি একটা কথা যদি বলতে চাই তাহলে বলতে হবে যে আমাদের অনেকের মুখস্থ বিদ্যার ব্যাপারটা পছন্দ, তুলনামূলক বেশি পছন্দ। তো সেক্ষেত্রে আমরা যদি মুখস্থ বিষয়টাকে প্রাধান্য দিয়ে থাকি তাহলে অবশ্যই আমরা একটু মেডিকেলের দিকে ঝুঁকে যাব। সেদিকে যেহেতু এই বিষয়টাকে বেশি প্রাধান্য দেয়া হয়, তো আমরা মেডিকেলে সেক্ষেত্রে আমরা দেখতে পারি। এবং আমাদের কারো যদি গণিতের দিকে বা পদার্থের দিকে একটু বেশি তুলনামূলক আগ্রহ হয় সেক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফলিত অথবা বিজ্ঞান বিষয়ক যে বিষয়গুলো সেগুলো এম রাখতে পারি, অথবা প্রকৌশলের দিকেও দেখতে পারি। তো আসলে এটা টোটালি নির্ভর করবে ছাত্র বা আপনি নিজে কোন বিষয়ে পারদর্শী বা কোন বিষয়ে নিজেকে দক্ষ করতে চান তার উপর। তো অবশ্যই মানুষের কথার আগে নিজেকে গুরুত্ব দিন, নিজের চয়েসকে গুরুত্ব দিন। তারপরে যদি কোনো দ্বিধাদ্বন্দ্বে ভোগেন
অন্য কারো পরামর্শ নিতে পারবেন। তবে কোনো প্রকার চাপের মুখে পড়ে বা কারো কথা শুনে শুধুমাত্র নিজের জীবনে কোনো একটা সিদ্ধান্ত নিবেন, এটা পরবর্তীতে আপনাকে ভোগাতে পারে। হয়তোবা সেই সেক্টরটাতে আপনি পড়ালেখা করতে করতে একটা সময় হাঁপিয়ে উঠতে পারেন যে আমি আসলে এটা না করে ওটা করলে ভালো হতো। তো সময়ের গান সময়েই গাই আমরা। আমরা সময় মতো নিজের পছন্দটাকে বেছে নিয়ে সে অনুযায়ী একটা রাস্তায় চললে সব দিক দিয়ে ভালো হবে। তো সাকিব, এই ছিল আমার উত্তর। ধন্যবাদ। ধন্যবাদ ইয়াসিরকে তার বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। এবারে আমরা আসছি পরীক্ষার মান বন্টন বিষয় নিয়ে। অনেক সময় দেখা যায় যে আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে আমরা কোন মানে পরীক্ষায় কি কি বিষয় থেকে মানে কোন কোন সাবজেক্ট থেকে অ্যান্সার করতে হবে সেটাই ভুলে যাই, বা এমনও হতে পারে যে কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন আসবে এই বলে আমরা পরীক্ষার হলে গিয়ে অনেক সময় সমস্যায় পড়ে যেতে পারি। যেমন মনে করেন আপনি প্রিপারেশন নিয়ে গেলেন একটা সাবজেক্টের, কিন্তু গিয়ে দেখলেন অন্য একটা সাবজেক্টের। তো এই বিষয়ে প্রথমে মেডিকেল ভর্তি পরীক্ষায় মানবন্টন কি বিষয় মানে মানবন্টন কি ধরনের হতে পারে সেই বিষয়ে রাকিবুজ্জামানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সাকিবকে আবারও আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মেডিকেল মানবন্টন আসলে সত্যি বলতে আমি আসলে এটাকে প্রশ্ন বলবো না। কারণ হচ্ছে যারা মেডিকেল এডমিশনের জন্য প্রিপারেশন নিবে তারা ভালোভাবেই জানে যে মেডিকেলের মানবন্টন কি রকম হবে। তো মেডিকেলের ক্ষেত্রে কি হয়, মেডিকেলের ক্ষেত্রে আমাদের ম্যাথটা বাদ যায়, কিন্তু বাকি কিন্তু আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমাদের লাগেই। প্লাস আমাদেরকে লাগে হচ্ছে ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এবং সব থেকে যে বেশি লাগবে সেটা হচ্ছে আমাদের বায়োলজি। অর্থাৎ বায়োলজিতে আমাদের কোশ্চেন থাকবে, বায়োলজি থেকে কোশ্চেন আসবে 30টা। এরপরে আমাদের পরবর্তী যে ধাপটা লাগে সেটা দরকার হচ্ছে রসায়ন, কেমিস্ট্রি। কেমিস্ট্রি থেকে আসবে 25টা কোশ্চেন। এরপরে আমাদের যে আসে সেটা আসে ফিজিক্স থেকে, ফিজিক্স থেকে আসে 20টা কোশ্চেন। এবং তারপরে আসে আমাদের ইংরেজি, ইংরেজি থেকে 15টা কোশ্চেন। এবং সবশেষে আসে সাধারণ জ্ঞান, যেখান থেকে আসে 10টা কোশ্চেন। এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে এখানে আসলে সত্যি বলতে আমাদের কোনটা আসলে পড়া উচিত বেশি, এটা একটা বিষয়। এখন বলবো যে পড়াশোনা আসলে প্রত্যেকটা সাবজেক্টকেই পড়তে হয়, কিন্তু যেহেতু আমাদের বায়োলজিটা বেশি আসে এবং বায়োলজির ইনফরমেশনটা এত হিউজ পরিমাণে থাকে, যে কারণে দেখতে হয় যে আমাদেরকে বায়োলজিতে প্রচুর সময় দিতে হয়। আবার অন্যদিকে কি হয় আমাদের, আমরা হচ্ছে তারপরে আমাদের আসে কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রিতেও হিউজ একটা মার্ক থাকে, যে কারণে আমাদের কেমিস্ট্রিটাকে আবার তারপরে বায়োলজি পরপরই স্থান দিতে হয় এবং পড়তে হয়। কিন্তু তাই বলে এমন না যে আমি শুধুমাত্র বায়োলজিতেই যেহেতু বেশি আমাকে বায়োলজিতেই বেশি সময় দিতে হবে, বা কেমিস্ট্রি বায়োলজিতে বেশি তাই কেমিস্ট্রিতে সময় দিতে হবে, এরকম আসলে না, পড়তে তো হয় সবই। কিন্তু এখন এখানে একটা টেকনিক্যাল বিষয় আসে যে আসলে কতটুকু আসলেই পড়া উচিত। এখন বলবো যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণ জ্ঞানে হিউজ সিলেবাস, কিন্তু মার্ক আসে কিন্তু 10। হুম। এবং সেখানে দেখা যায় যে প্রতি বছর আহ মিনিমাম হচ্ছে 4টা কোশ্চেন এমন থাকবে যে আমরা হয়তো তার উত্তরই জানি না। এবং তার মধ্যে বাকি যে 6টা কোশ্চেন থাকলো তার মধ্যে দেখা যাবে যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অংশ থেকেই আসে প্রায় 3টার মতো, এবং বাকি দেখা যায় একটু আনুষঙ্গিক বাকি ব্যাপার থেকে 3টার মতো আসে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই সাধারণ জ্ঞানকে মাত্র 10 মার্কের জন্য একটা হিউজ সিলেবাসকে যদি আমি খুবই গুরুত্ব দিয়ে ফেলি, তখন কিন্তু সমস্যা। কেননা সাধারণ জ্ঞান আমি যেটা পাবো এবং অন্যরাও সেটা পাবে, আমি যেটা পাবো না অন্যরাও সেটা পাবে না, এরকমই হয়ে থাকে। তো সাধারণ জ্ঞানের বিষয়টা আমরা আসলে চেষ্টা করব সাধারণ জ্ঞান হচ্ছে পড়ার, বাট সাধারণ জ্ঞানকে যেন এতটা সিরিয়াসলি না নেই যে আমাদের বাকি অন্যান্য সাবজেক্ট, বিশেষ করে ইংলিশ, মানে সাধারণ জ্ঞানের থেকে আসলে ইংলিশে প্রচুর টাইম দেওয়া উচিত আমার মতে। কারণ আমি নিজেও সাধারণ জ্ঞান থেকে ইংলিশে টাইম দিছি, যদিও ইংলিশে 15 মার্ক এবং সাধারণ জ্ঞানে 10, এবং সাধারণ জ্ঞানের সিলেবাস হিউজ। অপরদিকে ইংলিশের সিলেবাসটা কিন্তু মেডিকেলের ক্ষেত্রে একটু স্পেসিফিক। যেমন হচ্ছে আমাদের কোশ্চেন প্রিপোজিশন থেকে, তারপর ট্রান্সলেশন থেকে, কারেকশন, সেন্টেন্স কারেকশন থেকে,
তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং এর দিক থেকে বা সিনোনিম অ্যান্টোনিম, এই রিলেটেড কোশ্চেন গুলো সব থেকে বেশি আসে। তো আমি যদি স্পেসিফিক ভাবে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারি, তো দেখা যায় খুব অল্প সিলেবাসে আমি ইংলিশটা অনেক বেশি কভার করতে পারছি। কিন্তু অপরদিকে সাধারণ জ্ঞানে এত হিউজ সিলেবাস, এত হিউজ ইনফরমেশন, যেটাকে কিন্তু আমার পক্ষে মনে রাখা সবসময় পসিবল হচ্ছে না, কারণ আমার বায়োলজি, কেমিস্ট্রি, এখানকার এত হিউজ ইনফরমেশন থাকে যে, তারপর ফিজিক্সে হিউজ ইনফরমেশন থাকে, সবগুলো একসাথে করলে আসলে এতটা প্রেশারের মধ্যে থাকে যে আসলে বলার মতো না। তো আমরা চেষ্টা করব আসলে সাধারণ জ্ঞান পড়বো, বিশেষ করে আমরা জোর দিব আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই এই রিলেটেড টপিকটাতে, এবং বাংলাদেশ রিলেটেড বিশেষ করে এখানে বেশি সময় দিব, এবং সাধারণ জ্ঞানের থেকে আমরা বেশি সময় দেবো ইংরেজিতে। এবং ইংরেজিতে আসলে ভালো করা পসিবল, এবং ইংরেজিতে যে ভালো করবে সে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আগেই থাকে। কেন দেখা যায় প্রায় মানে যাদের মধ্যে কম্পিট হয়, দেখা যাবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে কম্পিট কিন্তু আমাদের এক্সাম দেয় কিন্তু প্রায় 70,000-এর মতো। কিন্তু এবার জানি না কত দিবে, কারণ এবার 1,67,000 A+ পাইছে। এবার যদি 2 লাখ ফর্মও বিক্রি হয়, আমি মানে অবাক হব না আসলে, সত্যি বলতে। তো সেক্ষেত্রে আসলে কি হবে এখনই আমি কোনোভাবেই বলতে পারছি না যে আসলে কি পরিমাণ স্টুডেন্ট আসলে এই এক্সাম অ্যাটেন্ড করবে। বাট সত্যি বলতে যে কম্পিট যে করার মতো হয়, কম্পিট আসলে হয় কিন্তু 20,000 স্টুডেন্টের মধ্যে কম্পিট হয়। এবং যারা এই 20,000 স্টুডেন্টের মধ্যে থাকে তাদের মধ্যে দেখা যায় যে আমি 20,000 বলতেছি এই কারণে, কারণ আমি প্রিভিয়াস যদি রেজাল্ট গুলো তুলনা করি, তাহলে দেখা যাবে যে আমাদের A+ এর সংখ্যাটা কিন্তু 50,000-এর নিচে থাকে। এবং তার মধ্যে অর্ধেক সংখ্যক পরীক্ষার্থী দেখা যায় যে তারা প্রিপারেশন নেয় ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, এবং অর্ধেক প্রিপারেশন নেয় ভার্সিটি ক্ষেত্রে। যে কারণে প্রথম মানে যদি আমি কম্পিটের কথাটা বলি, তাহলে আমি বলতে পারবো যে 20,000 স্টুডেন্ট আসলে কম্পিট করে তাদের নিজেদের মধ্যে। এই এই যে 20,000 স্টুডেন্টের মধ্যে যে কম্পিট হবে, তাদের মধ্যে আসলে যারা সকলে মেডিকেল কোচিং প্রিপারেশন নেয়, তাদের কিন্তু ভালোভাবেই এই যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এটা মোটামুটি সবাইরই একটা সেম মার্ক বলা যায় যে থাকবে। কিন্তু কম বেশি কোথায় হবে, ইংরেজিতে। এই কারণে ইংরেজিতে একটু আমাদের ফোকাস করতে হবে। আর অন্যান্য বিষয়গুলো কি, যে আমরা অন্যান্য সব সাবজেক্ট গুলো তো পড়বোই, সেটা হচ্ছে যে বায়োলজি পড়ছি, কেমিস্ট্রি পড়ছি, ফিজিক্স পড়ছি, এবং বায়োলজিতে হিউজ ইনফরমেশন মনে রাখা কঠিন। তো কোরিলেট করে পড়বো। কোরিলেট করে পড়লে কি হয়, একটা ইনফরমেশন এখানেও আছে, একই ইনফরমেশনটা বইয়ের আরেক পাতায় আছে, সেখানেও লিখে রাখি, এখানেও লিখে রাখি, এরকম। আবার অন্যদিকে দেখা যায় যে আমাদের ইনফরমেশন সংখ্যা মানটা একই। তো যেগুলো সংখ্যা মান একই সেগুলো আমরা চার্ট করি, চার্ট করে আমরা দেয়ালে ঝুলাই দিই, হয়তো চা খেতে খেতে পড়তে পারবো, এরকম ব্যাপারটা আসে। তো সিলেবাস, সাকিব আসলে কোশ্চেন করেছিল সিলেবাস নিয়ে। তো সিলেবাসটা আমি তো বললামই যে বায়োলজিতে আসলে 30 মার্কের আমাদের কোশ্চেন করতে হয়, যার মধ্যে মূলত কোশ্চেন আমাদের প্রায় 15টারও বেশি কোশ্চেন আসে আমাদের জুলজি থেকে, এবং তার বাকি কোশ্চেনটা আসে কিন্তু বোটানি থেকে। অর্থাৎ জুলজিটাকে আরো বেশি করে পড়তে হবে, বোটানির থেকেও জুলজি আবার বেশি করে পড়তে হবে। এবং আহ, তাই বলে এই না যে বোটানি একদমই কম পড়বো, আসলে পড়তে হয় সবগুলাই, অনেক পড়তে হয়, সত্যি বলতে অনেক পড়তে হবে। কিন্তু যদি আমি ক্যাটাগরি করি আসলে কোনটা সব থেকে বেশি পড়বো, অবভিয়াসলি জুলজি। তারপরে কাকে স্থান দিব, বোটানি। তারপরে কাকে স্থান দিব, তারপরে আমরা যাব হচ্ছে কেমিস্ট্রিতে, কেমিস্ট্রির সেকেন্ড পেপারে। দেন আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার। দেন আমরা ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আসলে প্রায় সমান আসে। দেন আমরা চলে যাব ইংলিশে। দেন আমাদের হচ্ছে জেনারেল নলেজ বা হচ্ছে সাধারণ জ্ঞানে আমরা চলে আসব। তো আমি যেটা বললাম যে ইম্পর্টেন্স দিতে, সেটা হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্সটা হবে সাধারণ জ্ঞানের থেকে ইংলিশে বেশি, কারণ সাধারণ জ্ঞানের সিলেবাসটা যত হিউজ, মার্ক তার থেকে অনেক কম। এবং দেখা যায় যে আমি যেটা কোশ্চেনের অ্যান্সার পাচ্ছি না, সেটা আর কেউই পাচ্ছে না। অর্থাৎ মেডিকেল কোশ্চেনের ক্ষেত্রে এটা আমি বলতেছি, যে আমি সাধারণ জ্ঞানের যেটা কোশ্চেন পারিনি, আমি হচ্ছে পারিনি, সেটা দেখা যাচ্ছে আসলে কেউই পারেনি। এবং কিছু কোশ্চেন আছে যেটা আমিও পাবো, সবাই পারবে। কিন্তু ভেরি করে কোথায়, ইংলিশের ক্ষেত্রে। ইংলিশে আমি যদি বেজ আমার ভালো থাকে, তবে আমি কিন্তু অনেক দূর আগাই যাব। এবং মজার বিষয় হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা যায় প্রথম 20 মার্কের, অর্থাৎ যে ফার্স্ট হয়,
তার থেকে 20 মার্ক পর্যন্ত 2000 স্টুডেন্ট ঢোকে, কিন্তু লাস্টের 2 মার্কে যেই 2000 স্টুডেন্ট ঢোকে। অর্থাৎ প্রায় 0.25 এর জন্য আমাদের পজিশন 500রও পরে চলে যায়, এরকমটা ঘটে থাকে। যে কারণে আসলে ইংলিশে আমরা যদি একটু ভালো করতে পারি, আমাদের ভর্তি যুদ্ধে আমরা অনেক বেশি আগাই থাকতে পারবো। তো সাধারণ জ্ঞান থেকে অবশ্যই ইংলিশ গুরুত্ব বেশি দিতে হবে, এবং আমাদের যে নর্মাল সাবজেক্ট গুলো আছে কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজি, এগুলো তো পড়তেই হবে, আসলে পড়াশোনা করতে হবে। আর সংক্ষিপ্ত আমাদের যে সিলেবাসটা আমি বললাম, মার্ক ডিস্ট্রিবিউশন আবারও বলতেছি, সেটা হচ্ছে যে বায়োলজি থেকে 30, কেমিস্ট্রি থেকে 25, তারপরে আসে ফিজিক্স থেকে হচ্ছে 20, দেন ইংলিশ থেকে 15, এবং জিকে বা জেনারেল নলেজ থেকে 10। তার মধ্যে বায়োলজিতে জুলজি থেকে সব থেকে বেশি, তারপরে বোটানি, দেন কেমিস্ট্রির ক্ষেত্রে সেকেন্ড পেপার, দেন ফার্স্ট পেপার, এবং ফিজিক্সের ক্ষেত্রে আসলে দুইটাই প্রায় সমান। তারপরে আমরা হচ্ছে ইংলিশ, দেন আমাদের জেনারেল নলেজ। ধন্যবাদ সাকিবকে। ধন্যবাদ রাকিবকে আমাদের মেডিকেল পরীক্ষা বিষয়ক মানগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা যারা যারা আমাদের অনুষ্ঠানটি এখন অবলোকন করছেন, তাদেরকে আমি জানাতে চাচ্ছি যে আপনারা চাইলে আপনার যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আপনার প্রশ্নগুলো আমাদের কমেন্ট করে জেনে দিন, জানাই দিন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমি রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইয়াসিরকে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মানবন্টন বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সাকিবকে। মানবন্টন জানানোর পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাচ্ছি। শুরুতে রাকিবুজ্জামান রাকিব ভাইয়া একটা কথা বলেছিলেন যে অবশ্যই অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। তো এই কথাটা আর কি নিখাত সত্য একটি কথা, পরিশ্রমের বিকল্প তো অবশ্যই নেই। তবে আমি একটু যুক্ত করতে চাবো তার সাথে যে আমাকে বা যে কোনো একজন ছাত্রকে অবশ্যই পরিশ্রম করতে হবে, এবং তার সাথে সাথে টেকনিক্যাল হতে হবে। মানে আমার পরিশ্রমটা যাতে আমি সঠিক পথে ব্যয় করতে পারি, আমার পরিশ্রমটা যাতে বৃথা না হয়। তো আমরা কথায় বাংলা একটি প্রবাদ বাক্য রয়েছে যে উলো বনে মুক্তো ছড়ানো। তো আমাদের সাথে যাতে এরকম কিছু না হয়, সেজন্য আমাদেরকে শুরু থেকে অ্যাডমিশনের একদম শুরু থেকেই অত্যন্ত টেকনিক্যাল হতে হবে। তো আমি কিছু টেকনিক্যাল বিষয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য এই বিষয়গুলো শেয়ার করতে চাচ্ছি। তো প্রথমত সব থেকে আলোচিত একটি প্রশ্ন যেটা আমি পাই যে কোন সাবজেক্টটি বেশি পড়বো ইঞ্জিনিয়ারিং এর জন্য। তো এটার আমি একটি উত্তর দিব যে কোনো বিশেষায়িত ভাবে কোনো বিশেষ কোনো সাবজেক্টকে আমি বলবো না যে এটাতে বেশি গুরুত্ব দাও বা এটাতে কম গুরুত্ব দাও। আমাকে অবশ্যই তিনটা বা চারটি বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ইংরেজি, চারটা বিষয় আমাকে সমানভাবে গুরুত্ব দিয়ে এবং সমান প্রিপারেশন রাখতে হবে। তবে কিছু কথা রয়েছে এখানে যে কারো যদি ইন্টারমিডিয়েটে কোনো একটি বিষয়ে প্রিপারেশনে কিছুটা ঘাটতি থেকে থাকে, তবে সেক্ষেত্রে সেই বিষয়টাতে অ্যাডমিশন টাইমে অবশ্যই একটু বেশি প্রায়োরিটি দিয়ে সেই ঘাটতিটা পূরণ করে ফেলতে হবে, এবং অন্যান্য বিষয়গুলো অবহেলা করা যাবে না, পাশাপাশি চালিয়ে যেতে হবে। তবে কোনো একটা বিষয় যদি গ্যাপ থেকে থাকে, অবশ্যই গ্যাপটা ফিল আপ করতে হবে। বিশেষভাবে কোনো একটি বিষয়ের উপর জোর দেওয়া চলবে না, তিনটা বা চারটি সবগুলো বিষয় সমানভাবে জোর দিতে হবে। আচ্ছা, তো এরপরে একটি প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার হলে কি সময় পাওয়া যাবে বা সময় সংকট হবে কি? তো এই প্রশ্নের উত্তরটা দিব যে না, সময় সংকট হবে না। এখানে একটু টেকনিক্যাল হলে সময় সংকট হবে না। তো প্রথমে যখন আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং বেশিরভাগ ভার্সিটি গুলোতেই লিখিত পরীক্ষা হয়। তো আমরা শুরুতে আমাদের আনসার স্ক্রিপ্টটা নিয়ে যেই প্রশ্নগুলো প্রথম দেখাতেই আমার মনে হবে যে এই প্রশ্নগুলো আমি উত্তর করতে পারবো, সেই প্রশ্নগুলো আমি উত্তর করা শুরু করে দিব প্রথম দেখাতেই যেগুলো পারবো। এভাবে আমি প্রত্যেকটা বিষয় এগিয়ে যাব, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, চারটা বিষয় শেষ করার পরে আমি যেগুলো পারবো না সেগুলো ফাঁকা রেখে দিব।
তো খাতাটা পুরো একবার শেষ করার পরে, কমপ্লিট করার পরে আমি চলে আসব ফাঁকা প্রশ্নগুলোতে, যেগুলো আমি উত্তর দিতে পারিনি। তো আমি যখন খাতাটা একবার শেষ করব, তখন ফিরে আসার পর দেখবো যে অনেক অজানা প্রশ্ন আমার হঠাৎ করে আনলক হয়ে গিয়েছে। মানে এই জিনিসটি একটু একটু আগেও মাথায় কাজ করছিল না, কিন্তু এখন মনে হচ্ছে যে না না, এটা উত্তর হবে। তো তখন আমরা করব কি, যেগুলো ফাঁকা রেখেছি সেগুলো আবার উত্তর করা শুরু করব। এভাবে আরো একবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইংলিশ শেষ করার পর তারপর আরো একবার ঘুরে আসব। লাস্টলি যে কয়টা আনসার একদম করতেই পারিনি, এই দুইবার চক্রে ঘুরে আসার পরেও যে উত্তরগুলো দিতে পারিনি, সেগুলো অন্ততপক্ষে চেষ্টা করব পার্শিয়ালের জন্য হলেও কিছু লিখে আসা, একটা বা দুটো সূত্র বা কোনো একটা থিওরি। কারণ 1 আধ মার্ক, 2 মার্ক, 3 মার্ক, 5 মার্ক এগুলো অনেক বেশি ম্যাটার করে যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, যেহেতু এটা অত্যন্ত কম্পিটিটিভ একটা এক্সামিনেশন। তো আমরা অবশ্যই এভাবে যদি টেকনিক মেনটেন করে চলি, তাহলে আমরা সময়ের স্বল্পতা দেখবো না। কিন্তু আমরা যদি কোনো একটা প্রশ্ন না পারি এবং সেটা নিয়ে বসে থাকি, সেটা উত্তর করার চেষ্টা করি, এভাবে যদি সময় জ্ঞাপন করি, তাহলে পরবর্তীতে অবশ্যই সমস্যা হবে এবং সময়ের সংকট দেখা যাবে। তারপর আরেকটি বিষয় বলতে চাই যে উত্তরপত্রে উত্তর করার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই পর্যাপ্ত জায়গা রয়েছে, পর্যাপ্ত স্পেস আমরা পাবো। তো আমরা এক্ষেত্রে যেটা করব যে উত্তর করার জন্য যে ফাঁকা অংশটা আমাদের দেয়া হবে, সেই ফাঁকা অংশটার মাঝ বরাবর একটি লাইন টেনে নিব, নিয়ে ওটাকে দুভাগ করে দেব। দুভাগ করে দিলে হবে কি, আমরা প্রয়োজনের থেকে বেশি স্পেস পেয়ে যাব। তো আমরা প্রথম ভাগে উত্তর করব, তারপর প্রয়োজন হলে দ্বিতীয় ভাগে চলে যাব। তো এক্ষেত্রে এইভাবে আমরা স্পেসের ব্যাপারটা নিজেদের আয়ত্তে আনতে পারি। তারপরে যেটা প্রশ্ন, যে আমরা কোন বিষয় দিয়ে লেখা শুরু করব। ভর্তি পরীক্ষায় আমাদের তো 3টা অথবা 4টা বিষয় নিয়ে প্রশ্ন আসবে। তো কোন বিষয় নিয়ে আমরা লেখা শুরু করব। তো এক্ষেত্রে আমি বলবো যে যার যেটা ইচ্ছে, যে যেটাতে কমফোর্টেবল ফিল করবে, সেটা দিয়েই শুরু করবে। তবে একটি বিষয় বলে রাখা ভালো, যে থিওরিটিক্যাল পার্টটা আমাদের একটু সময় বেশি নেয় লেখার জন্য। তো আমরা যদি থিওরিটিক্যাল পার্টটা আগে ধরি, সেক্ষেত্রে আমরা কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো। তো কেমিস্ট্রিটা আগে শুরু করা যেতে পারে, তবে এটা নিয়ে কোনো বাধা ধরা কোনো রুলস নাই। আচ্ছা, তারপর আরেকটি বিষয়, যে কোনো চ্যাপ্টার, কোনো একটা সাবজেক্টের কোনো একটা বা দুইটা বা তিনটা স্পেসিফিক চ্যাপ্টার কি স্কিপ করা যেতে পারে, বা এগুলো কি না পড়ে অন্য চ্যাপ্টার একটু বেশি করে পড়ে কাভার দেওয়া যেতে পারে? তো এটা উত্তর হচ্ছে যে না, এটা আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ ভর্তি পরীক্ষায় যে কোনো টপিক থেকে, বইয়ের যে কোনো খান থেকে প্রশ্ন আসতে পারে। এটা আসলে কেউ আগে থেকে বলতে পারে না যে আমার এই টপিকটা আজকে পড়ছি, এই টপিকটা থেকেই আগামীকালকে আমার 20 মার্কের প্রশ্ন আসতে পারে। তো কোনো টপিকই বাদ দেয়া যাবে না। এরকম করা যেতে পারে যে হ্যাঁ, কোনো 2-3টা টপিকে সময় সংক্ষেপের কারণে আমি গভীর ভাবে জানতে না পারলেও মোটামুটি একটা কনসেপ্ট দাঁড় করে রাখলাম নিজের জন্য, যাতে কিছুটা হলেও লিখতে পারি। কিন্তু একেবারেই কোনো একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম বা কোনো একটা টপিক বাদ দিয়ে দিলাম, এমনটা অবশ্যই করা যাবে না। এটা করলে হতে পারে যে পরবর্তীতে হলে গিয়ে আফসোস করলাম যে এই টপিকটা বাদ দিলাম, এই টপিক থেকেই আমার 15 মার্কের প্রশ্ন চলে আসলো। তো আমরা অবশ্যই এই কাজটা বেশি করে অ্যাভয়েড করব। তারপরে আরেকটি প্রশ্ন, যে একটা চ্যাপ্টার আমরা কিভাবে শেষ করব, কমপ্লিট করব, বা একটা চ্যাপ্টারের প্রিপারেশন কি হতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো যে একটা চ্যাপ্টারের জন্য আমরা প্রথমেই চ্যাপ্টারটা, মেইন বই যেটা ফলো করি, আমি ফিজিক্সের জন্য যার যেটা ইচ্ছা, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োলজি তো নেই, ইংরেজি বা ম্যাথামেটিক্স, যে বইটা ফলো করি, তো সেই বইটা থেকে আমি ওই চ্যাপ্টার রিলেটেড যে থিওরি রয়েছে এবং ম্যাথ রয়েছে, সেগুলো আমি সবার আগে কভার করব। একটা বা দুইটা বই, সময় থাকলে দুটা বই, সময় না থাকলে একটা বই থেকে থিওরি এবং ম্যাথ কভার করব। খুব ভালো মতো কভার করব। কভার করার পরেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি কোশ্চেন ব্যাংকে চলে যাব। আমি আমার যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক রয়েছে, বিগত বছরের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো রয়েছে, ওই চ্যাপ্টার ভিত্তিক সেই প্রশ্নগুলো আমি সলভ করব। এক এক করে প্রতিটা প্রশ্নই সলভ করব। যদি কোনো একটি প্রশ্ন দেখা যাচ্ছে যে আমার এই চ্যাপ্টারের কোনো থিওরির সাথে মিলছে না, সেক্ষেত্রেও আমি ওই প্রশ্নটা দেখে নিব। হতে পারে ওটা পুরাতন বইয়ের কোন একটা থিওরির প্রশ্ন, তো সেক্ষেত্রে আমি করব ওটা জেনে নিব যে কোন থিওরি, নতুন থিওরিটা কি, এবং সেটা শিখে ওই প্রশ্নটা আলাদাভাবে মার্ক করে রাখবো, যাতে পরবর্তীতে ওই প্রশ্নটা আমি মিস না করি। তো এভাবে আমি একটা চ্যাপ্টারের সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করতে পারি। এবং
আরেকটি বিশেষ বিষয় বলতে চাচ্ছি যে অবশ্যই যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ম্যাথমেটিক্স এর দিকটা একটু বেশি প্রায়োরিটি পায়, ফিজিক্স এর ম্যাথ বলি বা কেমিস্ট্রির ম্যাথ বলি বা ম্যাথমেটিক্স এর ম্যাথ বলি, সবখানে ম্যাথটা একটু বেশি প্রায়োরিটি পায়। তো অবশ্যই ম্যাথের জন্য, এই বিভিন্ন বিষয়ের ম্যাথের জন্য সূত্রগুলো আয়ত্তে থাকা খুবই প্রয়োজন। পরীক্ষার হলে এরকম হয় অনেক সময় যে অঙ্কটা আমার পরিচিত, অঙ্কটা হয়তো আগে দু একবার করেছি, কিন্তু এই মুহূর্তে সূত্রটা মনে পড়ছে না, তখন নিজেকে বড্ড অসহায় লাগবে যে এই অঙ্কটা এক সময় করেছিলাম, এই অঙ্কটা এখন আসলো কিন্তু আমি উত্তর করতে পারলাম না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে অবশ্যই অবশ্যই সূত্রগুলো খুব ভালো মতো আয়ত্ত করতে হবে, সেটা যে কোনো বিষয় হোক, পদার্থ হোক, রসায়ন হোক কিংবা গণিতের হোক। তো এক্ষেত্রে একটা কথা বলতে চাই যে সূত্রগুলোর জন্য আমরা একটি আলাদা সূত্র নোট করতে পারি। যেমন পদার্থের জন্য এই সূত্র, একটা সূত্র নোট আমি পদার্থ প্রথম এবং দ্বিতীয় পত্র সব সূত্রগুলো এই খাতায় তুলে রাখবো। তারপর রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের সব সূত্রগুলো এই খাতায় তুলে রাখবো। গণিত প্রথম ও দ্বিতীয় সব সূত্রগুলো এই একটা খাতায় তুলে রাখবো, অথবা সবগুলোর জন্য একটা খাতা করতে পারি। তো এই খাতাগুলো আমরা, এই সূত্রগুলো আমরা অবকাশ সময় বা পড়ার ফাঁকে বা পড়তে ভালো লাগছে না, একটু মনে হচ্ছে যে একটু কিছুক্ষণ রেস্ট নেই, এই সময়গুলোতে এই খাতাগুলো একটু দেখবো, চোখ বুলাবো। অত থরলি দেখবো না, শুধু চোখ বুলাবো। এই চোখ বুলানোটাই পরবর্তীতে অনেক বড় একটা আউটকাম নিয়ে চলে আসতে পারে। আর অবশ্যই আমি আমার ক্ষেত্রে যেটা করতাম যে আমি বাসা থেকে কোন একটা হলে যাওয়ার সময় আহ রিক্সায় করে বা বাসে করে যেভাবেই যাই না কেন, ওই সময় খাতাটা সঙ্গে রাখতাম। তো ওই খাতাটা দেখতে দেখতে যেতাম যে হয়তোবা কোনো একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টারের আমার মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটা একটু প্রিপারেশনটা ল্যাক হয়েছে, তো একটু সূত্রগুলা দেখে নিলাম। তো এরকম করে আমি এইচএসসি তে অনেক মানে একটা বড় বেনিফিট পেয়েছি এবং অ্যাডমিশনেও অনেক বেনিফিট পেয়েছি। এমন হয় যে সূত্র লিখলেও কিন্তু 5 মার্ক, 4 মার্ক, 2 মার্ক পার্সিয়াল। দুঃখিত ইন্টারনেট সংযোগে বিচ্ছিন্নতার জন্য। তো যেটা বলছিলাম যে আহ সূত্রের জন্য আমরা আলাদা অবশ্যই নোট করব, আলাদা একটি নোট খাতা করব এবং সেগুলো ফলো করব। তো মানববন্টনের বিষয় বলা যাক। আসলে দীর্ঘ করে ফেললাম বেশি, মানববন্টন নিয়ে একটা কথা বলতে চাই, বেশিক্ষণ না। মোটামুটি সবগুলো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রিটেন রয়েছে। তো শুধুমাত্র আইইউটি মানে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বাদ দিয়ে বাকি সবগুলো বিশ্ববিদ্যালয় রিটেন রয়েছে। তো রিটেনের জন্য আমরা যেমন বুয়েট এবং চুয়েট, গত বছর বুয়েট এবং চুয়েটের পরীক্ষা একদম বলতে পারি যে একই রকম হয়েছে। বুয়েটেও 600 মার্কসের পরীক্ষা, চুয়েটেও 600 মার্কসের পরীক্ষা হয়েছে এবং পদার্থ, রসায়ন এবং গণিতে 20টি করে মোট 60টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 10 মার্কস করে। এবং গতবার কুয়েটে 500 মার্কের পরীক্ষা হয়েছিল। পদার্থ, রসায়ন, গণিত তিনটাতে 15টা করে প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 10 এবং ইংরেজিতে 10টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে। এভাবে মোট 500 মার্কের পরীক্ষা হয়েছিল কুয়েটে। এবং রুয়েটে 350 মার্কের পরীক্ষা হয়েছিল। পদার্থ, রসায়ন, গণিত এগুলোতে 10টি করে প্রশ্ন এসেছিল এবং ইংরেজির 5টি আইটেম এসেছিল। এভাবে মোট 350 মার্ক। এবং এই বছর আমরা জানি অলরেডি এমআইএসটির সার্কুলার বাহিরে বের হয়ে গিয়েছে। তো এমআইএসটির সার্কুলার থেকে এবার দেখা যাচ্ছে যে 100 মার্কের পরীক্ষা হবে রিটেন, ম্যাথ হবে 40 মার্কসের, ফিজিক্স হবে 30 মার্কসের, কেমিস্ট্রি 20 মার্কসের এবং ইংরেজি 10 মার্কসের। তো আমরা দেখতে পাচ্ছি আসলে কম বেশি সবগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই 4টা বিষয় ঘুরে ফিরে থাকছে। কোথাও হয়তো ইংরেজি থাকছে, কোথাও হয়তো থাকছে না। তো আমরা এই 4টি বিষয় শুরুতে যেভাবে বলেছি যে সমানভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব এবং কোনো একটি বিষয়ে যদি আমার প্রিপারেশনে ঘাটতি থেকে থাকে তবে সেখানে বিশেষভাবে নজর দিয়ে প্রিপারেশনটাকে আগের পর্যায়ে মানে বাকিগুলোর সমতুল্য পর্যায়ে নিয়ে আসব, নিয়ে এসে সবগুলোই সমান তালে এগিয়ে রাখবো। তো এই ছিল আমার কিছু টুকটাক কথা। ধন্যবাদ সাকিব। ধন্যবাদ কারিবকে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মানবন্টন বিষয়ে আমাদের সবাইকে জানানোর জন্য। এবার আমি সালোয়ারকে অনুরোধ করব ভার্সিটি পরীক্ষার মানবন্টন বিষয়ে জানানোর জন্য। ধন্যবাদ সাকিবকে। ভার্সিটি পরীক্ষার মানবন্টনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি।
প্রথম ভাগটাতে হচ্ছে এমসিকিউ প্লাস রিটেন পরীক্ষা কিছু ভার্সিটিতে, যেমন ঢাকা ভার্সিটি, গত বছর রাজশাহী ভার্সিটিতেও একই ব্যাপার ছিল। 2 নাম্বারটাতে ভাগ করতে পারি শুধু এমসিকিউ, 3 নাম্বারটাতে শুধু রিটেন। তো প্রথম ভাগের নিয়ে যদি কথা বলতে চাই এমসিকিউ প্লাস রিটেনে, এখানে প্রত্যেকটা ভার্সিটির ক্ষেত্রেই মানবন্টনটা ভ্যারি করে। যেমন ঢাকা ভার্সিটিতে আমাকে টোটাল অ্যান্সার করতে হয় এমসিকিউ এবং রিটেন মিলে 4টা পার্টের। সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অথবা যাদের 4th সাবজেক্ট ম্যাথ অথবা বায়োলজি, তারা 4th সাবজেক্টের বদলে বাংলা অথবা ইংলিশ থেকেও অ্যান্সার করতে পারে। গত বছর ঢাকা ভার্সিটির এমসিকিউতে ছিল 60 মার্ক এবং রিটেনে ছিল 45 মার্কের। তো এইটা হচ্ছে যে যাদের শুধুমাত্র এমসিকিউ প্লাস রিটেন হচ্ছে সেই সকল ভার্সিটি মোটামুটি এই প্যাটার্নটাতেই ফলো করে থাকে। এরপরে আসতেছে যারা এমসিকিউ পরীক্ষা নিচ্ছে, যেমন জাহাঙ্গীরনগর ভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এদের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে জাহাঙ্গীরনগরে 80 মার্কের পরীক্ষা হয়। সেই 80 মার্কের পরীক্ষার মধ্যে যারা এ ইউনিট অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইউনিট যেটা, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সেটার সাথে বাংলা, ইংলিশ এবং আইকিউ থাকে। তো এইখানে হচ্ছে মানবন্টনের ক্ষেত্রে এক একটা ভার্সিটিতে কিছু কিছু স্পেশাল সাবজেক্ট থাকে, যেমন জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আইকিউ। তো ভার্সিটিতে নির্দিষ্ট ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই তার মানবন্টনটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়া উচিত। কেননা আমি যদি জাস্ট শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টের প্রিপারেশন নিয়ে যাই, তাহলে পরীক্ষা হলে আমার আইকিউ এর প্রশ্ন নতুন ভাবে দেখে আমি সহজেই নার্ভাস হয়ে পড়বো এবং জানা জিনিসও ভুল করার একটা সম্ভাবনা থাকে। এই জন্য প্রথমে হচ্ছে যে ভার্সিটিতে শুধু এমসিকিউ আছে তাদের প্রশ্ন পদ্ধতিটা এবং তারা কি কি বিষয় থেকে অবশ্যই অ্যান্সার করতে হবে সেগুলো দেখা উচিত। এছাড়াও কিছু ভার্সিটিতে বাংলা, ইংলিশ প্রশ্ন উত্তর করা বাধ্যতামূলক থাকে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের টোটাল পরীক্ষা হয় 100 মার্কের এমসিকিউ, যার মধ্যে বাংলা থেকে থাকে 10 মার্ক, ইংলিশ থেকে থাকে 15 মার্ক। এই 10 প্লাস 15 অর্থাৎ 25 মার্ক অ্যান্সার করা আমার জন্য ম্যান্ডেটরি। এই 25 মার্ক অ্যান্সার করার পরে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা থেকে যে কোনো 3টা সাবজেক্টের অ্যান্সার করতে হবে আমাকে। তো এই এরকম পরীক্ষার ক্ষেত্রে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সাবজেক্টের কন্ডিশনাল পাস মার্ক থাকে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাংলাতে 3 এবং ইংলিশে 4 হচ্ছে কন্ডিশনাল পাস মার্ক আর কি। তো আমি যদি বাংলা সেই 3 আর ইংলিশে 4 মার্কটা না পাই, তাহলে আমি যদি ওপাশে বাকি সব অ্যান্সারও কারেক্ট করি, আমি কিন্তু সেই ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হব না। এরকম কিছু কিছু ভার্সিটিতে স্পেসিফিক কিছু কন্ডিশন থাকে সাবজেক্টের পাস মার্কের কন্ডিশন। তো অবশ্যই এটা প্রথমে ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার আগে সেই পাস মার্কের কন্ডিশন সম্পর্কে পূর্ণাঙ্গ জেনে যাওয়া উচিত। এরপরে যেটা আসতেছে শুধুমাত্র রিটেন পরীক্ষা। গত বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা নেওয়া হয়েছিল। রিটেন পরীক্ষাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা থেকে 3টা পার্টের অ্যান্সার করতে হইতো। তার মধ্যে 72 মার্কের রিটেন আর 28 মার্ক ছিল জিপি এর উপরে। তো রিটেন পরীক্ষার ক্ষেত্রে সেখানে কোনো ক্যালকুলেটর ছিল না। তো অবশ্যই যে রিটেন প্রশ্নগুলো আসছিল সেটা থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্যাল দুইটাই ছিল। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা উচিত, সেই রিটেন পরীক্ষাতে ক্যালকুলেটর থাকতেছে কি থাকতেছে না। আর রিটেন পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশনের জন্য অবশ্যই একটু ছোট জায়গার মধ্যে অ্যান্সার লেখার প্রিপারেশন করা উচিত, কারণ প্রশ্নগুলা যেটুক আমার খাতাতে যতটুকু স্পেস দিছে আমরা যদি সেভাবে আগে থেকে প্রিপারেশন না নেই, তাহলে হয়তো বা সেই সংক্ষিপ্ত জায়গার মধ্যে আমরা উত্তর করতে পারবো না। তো এটাই ছিল মোটামুটি আমাদের মানবন্টনটা। তো মানবন্টনের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আমি যে নির্দিষ্ট ভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছি অবশ্যই সেই ভার্সিটির সার্কুলারটাকে খুব ভালো মতন পড়ে নেওয়া এবং সেখানে কোন কোন বিষয়ে অবশ্যই অ্যান্সার করতে হবে সেই বিষয়টা সম্পর্কে জেনে নেওয়া। তো তাহলে হচ্ছে ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে আমার নিজস্ব গ্রুপের সাবজেক্ট প্লাস বাংলা, ইংলিশ দুটাতেই প্রাধান্য দেওয়াটা জরুরি। তবে যেহেতু হচ্ছে আমরা সায়েন্সের মেইনলি অ্যাডমিশনটা নিয়ে কথা বলতেছি, তো আমার পরামর্শ থাকবে সায়েন্সের সাবজেক্টে বেশি করে প্রাধান্য দিতে। তো ধন্যবাদ সাকিবকে আমাকে মানবন্টন নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সারোয়ারকে ভার্সিটি পরীক্ষার মানবন্টন আমাদের সামনেকে তুলে ধরার জন্য। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমরা বিদায়ের পালা নেব। তো বিদায় না আগে আমি রাকিবুজ্জামানকে একটু মেডিকেল
ভর্তি পরীক্ষায় যারা পরীক্ষা দেবে এবার, তাদের বিষয়ে কিছু সাজেশন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সাকিবকে। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে সাজেশন কি বলবো, আমি আসলে সাজেশন এখানে বলাটা ঠিক হবে না। এখানে বলতে হবে যে একটু মোটিভেশন। সত্যি বলতে আসলে মোটিভেশন ছাড়া কিছু নাই এই মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। কেননা আমরা প্রিপারেশন প্রায় সবাই নেই, কিন্তু প্রিপারেশনে নেওয়ার মধ্যে প্রায় 90%-এরও বেশি মানে স্টুডেন্টরা মনে করে না আমার হয়তো হবে না। এবং যারা এটা কিন্তু মনে করে তারা কিন্তু আসলে পিছায় যায়, এবং সত্যি বলতে মানে তারা আসলে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু তাদের চান্সটা অনিশ্চিত হয়ে যায়। এরকম আমার অনেক ফ্রেন্ড এবং আমার সাথে মেডিকেল এডমিশন টাইম যখন তার প্রিপারেশন নিচ্ছিল, সেই সময় অনেকের সাথে কথা হয়েছে, এবং তারা কিন্তু আসলে ভালো স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তারা সব সময় বলতো আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। এই বলার কারণে আসলে দেখা গেছে শেষ পর্যন্ত চান্সটা তাদের হয়নি। অপরদিকে আমি আমার একটা ফ্রেন্ডকে সবসময় বলতাম, মানে সে সবসময় একটু হেজিটেট বা ফ্রাস্ট্রেশনে থাকতো। সে বলতো যে সবাই এরকম 100 পাচ্ছে, 99 পাচ্ছে, আমি তো ভাই কোনোভাবে 60 পার করতেছি, আমার এভাবে চান্স হবে? আমি বলছি দেখ, পরিশ্রম হচ্ছে সব থেকে বড় কথা। তুই পরিশ্রম করতেছিস, পরিশ্রম তুই টেকনিক্যালি উত্তর করবি, এবং তুই পরিশ্রম দিচ্ছিস, তোর এই ফলটা তুই পাবি। এখানে দেখতেছিস 100 পাচ্ছে, 99 পাচ্ছে, আসলে কিন্তু সবাই চান্স পাবে না 199 পাওয়া স্টুডেন্ট গুলা। কারণটা হচ্ছে যে এখানে আসলে অনেকে কি করে, বিগত বছর যে কোশ্চেন গুলা এবং হচ্ছে কোশ্চেন ব্যাংক বা বিগত বছরে বিভিন্ন কোচিং সেন্টারের প্রশ্নগুলা তারা সলভ করে। যে কারণে মানে সলভ, আমি বলবো না যে সলভ করা যাবে না, আমি বলছি সলভ করুক, বাট তারা আসলে পরীক্ষার আগ মুহূর্তে তারা শুধুমাত্র এই সলভ করার জন্য, মানে তারা কিন্তু মেইন বুক পড়ে না। অনেক স্টুডেন্ট আছে যারা মেইন বুক না পড়ে শুধুমাত্র হচ্ছে আগের কোশ্চেন গুলো, আগের কোচিং এর, আগের বছরের কোচিং এর কোশ্চেন গুলো সলভ করে। যে কারণে দেখা যায় তারা 100-র মধ্যে 100 তুলতে পারে, 100-র মধ্যে 90 প্লাস তুলতে পারে, 50-এর মধ্যে 45 আপ তুলতে পারে, কিন্তু তারা কিন্তু মেইন বুকে ফোকাসটা খুব কম করে। আসলে সত্যি বলতে ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে মেইন বুক বারবার পড়া। মেইন বই যতবার পড়া যাবে সেটা তত বেশি উপকারে আসবে। আর আমি বলবো যে যে কয়টা মাস আছে, হয়তো এপ্রিলে আমাদের পরীক্ষা হবে, এই কয়টা মাস কষ্ট করি, কেননা কষ্ট একটু ঘুমটা কমাই দিই, ঘুম কমাই দিই, কষ্ট করি, আমার সফলতা আমি পাবো। এভাবে আসলে আরেকটা হয় কি, যে যারা অনেক ভালো স্টুডেন্ট আছে তারা কিন্তু অল্প পড়লেই হয়ে যায়। আবার অনেক স্টুডেন্ট আছে খারাপ, কিন্তু মানে খারাপ বলবো না, সবাই ভালো। আর অনেক স্টুডেন্ট আছে যারা মানে আগের রেজাল্টটা তাদের খুব একটা ইয়া ছিল না, তারা আসলে খুব যে ভালো স্টুডেন্ট, নাম করা স্টুডেন্ট, তাদের নাম ডাক ছিল না, কিন্তু তারপরেও তারা এডমিশন টাইমে এসে তারা যে পরিমাণ পরিশ্রমটা দেয়, তারা প্রায় সর্বক্ষণ আসলে পড়াশোনার উপর ছিল এবং তাদের আত্মবিশ্বাস ছিল, সেই সমস্ত ছাত্রী কিন্তু আগাই যায়। এখানে কিন্তু ওই যে যারা একদম নামডাক ছিল ছাত্রদের, কিন্তু তার 1 ঘন্টা পড়লেই তার পড়াটা হয়ে যাচ্ছে, এই স্টুডেন্ট কিন্তু যদি এভাবে কন্টিনিউ করে যে আমি 1 ঘন্টাতে পড়া হচ্ছে তাই আমি 1 ঘন্টা পরে অফ যাব, সেই স্টুডেন্ট কিন্তু আসলে ভালো করতে পারে না। এখানে করে কি, যার 1 ঘন্টায় হয়েছে তাকেও ওই দীর্ঘ সময় টেবিলে বসে থাকতে হবে, যে একজন নর্মাল স্টুডেন্ট তাকে ওই দীর্ঘ সময় বসে থাকতে হবে। আমি নিজেও একজন নর্মাল স্টুডেন্ট ছিলাম, এবং দেখা গেছে যে আমি আসলে টেবিলেই সময় দেওয়া হয়েছে বেশি, এই কারণে আল্লাহ হয়তো সহায় হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আবার অনেক স্টুডেন্ট আছে যে ভালো স্টুডেন্ট, তারা কিন্তু এই যে কম সময়, এই কম সময়টা দিছে কিন্তু তাদের পড়া কিন্তু ঠিকই কমপ্লিট হয়েছিল। আমি এমনও দেখা গেছে যে আমি কোচিং এর পড়াটা যেটা সিলেবাস ছিল সেটা কিন্তু কমপ্লিট করতে পারতাম না, এত হিউজ মানে পড়াশোনা ছিল যে পুরাটা কভার করা যাইতো না, কিন্তু তারপরে সময়টা লাগা ছিল। কিন্তু অনেকে আছে যারা 2-3 ঘন্টার মধ্যেই তাদের সম্পূর্ণ পড়াগুলোই কভার আপ হয়ে যাইতো, কিন্তু তার কিন্তু বসে থাকতো না। এই যে এই পিছাই পড়াটা, এইটা আসলে অনেক বড় ইফেক্ট ফেলে শেষ পর্যন্ত, যে যে এই সময়টাতে সময় দিতে থাকে দেখা যায় সফলতা তার কাছে আসে। এবং অনেক ভালো স্টুডেন্ট যাদের পড়াশোনার সিলেবাস ঠিকই কমপ্লিট হচ্ছে কিন্তু আসলে টেবিলে সময় দিচ্ছে না, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা পিছাই যায়। তাদের ক্ষেত্রে ভাগ্যটা আসলে আর সেরকম আমাদের ভাগ্যটা সহায় হয় না।
তো আমি বলবো যে আসলে পরিশ্রম করা এবং টেকনিক্যালি হওয়া, আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আত্মবিশ্বাস থাকা বা মোটিভেশন দেওয়া। মানে এতটা আবার আত্মবিশ্বাস না যে আমি আম, পেয়েই ছাড়বো বা মানে আমি পারবোই, আমাকে কেউ দমাইতে পারবে না, আমি অনেক ভালো করি, এই টাইপ না। ইনশাল্লাহ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এই ধরনের আত্মবিশ্বাস যেন থাকে। দেখা গেছে যে আমি আত্মবিশ্বাসের মানে হাস্যকর একটা ব্যাপার হচ্ছে যে আত্মবিশ্বাস নিজেকে মোটিভেটের জন্য যে কোশ্চেন পেপার গুলো সলভ করতাম সবসময়, কোশ্চেন যে কোচিং এ কোশ্চেন গুলা সলভ করতে হয়েছে, প্রত্যেকটা কোশ্চেনে লিখতে হয়েছে, মানে আমি লিখছি নিজেকে মোটিভেট করার জন্য, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি পারবো। আর আমি যদি বলি আমার এভারেজ মার্ক কিন্তু ছিল 50-এর মধ্যে 35, এবং তাছাড়া 100-র মধ্যে যদি এভারেজ মার্ক দেই 65 প্লাস প্লাস এইটাই। তো এখানে আসলে একটা ব্যাপার হচ্ছে যে চেষ্টা করা এবং সবসময় নিজেকে মোটিভেট দেওয়া বা নিজের উপর আস্থা রাখা যে না, ইনশাল্লাহ আমার দ্বারা সম্ভব হবে। এই ধরনের আস্থা যে রাখতে পারে আসলে সফলতা তার কাছে আছে। সব থেকে বড় যে বিষয়টা আমি সবসময় বলি যে আত্মবিশ্বাস, নিজেকে মানে সাহস দিয়ে যাওয়া, এই ব্যাপারটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে আমি পারবো, এবং পরিশ্রম করে যাওয়া। তাছাড়া আরো বলবো যে বাবা মায়ের কাছ থেকে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে তার বারবার দোয়া চাওয়া। এবং আর যেই করি না করি মানে অন্ততপক্ষে এডমিশন দেবে, মানে আমরা আসলে চুক্তিবদ্ধ হইতে পারি আমাদের সৃষ্টিকর্তার কাছে, যেটা সত্য কথা যে আমরা এই টাইমের জন্য প্রার্থনা করতেছি, ওই দেখা যায় যে ওই প্রার্থনার জন্য কবুল হয়ে যায়। আসলে যেই টাইমে করা হচ্ছে সেই টাইমে আমরা হচ্ছে আসলেই কোনোভাবে চিপায় না পড়লে আসলে প্রার্থনা করি না। তো দেখা যাচ্ছে আমরা প্রার্থনা করি না, কিন্তু আমাদের এখন আহ আসছে যে না, এখন তো আমাকে আল্লাহকে ডাকতেই হবে, আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, এখন সেই সময় অনেক দোয়া করা শুরু করে দিই। তো মানে সৃষ্টিকর্তার ক্ষেত্রে এমনটা হয় যে তিনি আসলে যখন তখন সাড়া দিয়ে ফেলতে পারে। তো এই জন্য এডমিশন টাইমে আসলে একটু বেশি বেশি চাওয়া, প্লাস পরিশ্রম করা এবং নিজেকে সাহস যোগানো, আত্মবিশ্বাস নিজের ঠিক রাখা, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর টেকনিক্যালি হইতে গেলে আমি বলবো যে আসলে কোশ্চেন প্যাটার্ন বোঝা, কোথা থেকে কোশ্চেন আসে এটা ধরতে পারা। বিশেষ করে মেডিকেল এডমিশনের ক্ষেত্রে আমরা বিশেষ করে দেখবো যে বক্সের উপরে এবং নিচে লেখাগুলো, তারপর হচ্ছে কোনো প্যারার শেষ লাইনগুলো, এছাড়া বিভিন্ন হচ্ছে পার্থক্যের যে বক্সগুলো, এছাড়া যে বক্সগুলো সাধারণত চোখে পড়ে না, এমন জায়গা থেকে কোশ্চেন গুলো করে। আসলে যদি একবার প্যাটার্নটা ধরতে পারি তাহলে কিন্তু অনেক মানে আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। বিশেষ করে একটা উদাহরণ দিতে পারি যে আমাদের যে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোনটি ক্ষরণ হয়, ক্যালসিটোনিন না ক্যালসিটোসিন। মাত্র একটু শব্দের চেঞ্জ, মানে মেডিকেল এডমিশন এটা সব থেকে বেশি হয় যে সামান্য একটু অপশনের চেঞ্জ এবং এতটাই কনফিউশন তৈরি করে যে আসলে কোনটা, এখানে খুব ভালো করে পড়তে হয়। সামান্য একটু চেঞ্জ থাকবে। অথবা আরেকটা বলতে পারি যে আমাদের বইয়ে শ্বসন অধ্যায়ে হয়তো থাকে যে ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে কেন্দ্রীয় টিন্ডন নিচ দিকে সঞ্চালিত হয়। কোশ্চেনটা হয়তো দিয়ে দিবে ডায়াফ্রাম পেশি ঊর্ধ্বগামী সঞ্চালিত হলে হচ্ছে কেন্দ্রীয় টেন্ডন কোন দিকে সঞ্চালিত হয়, বা কোন কোন গহ্বর বা মানে হচ্ছে অনুপ্রস্থ বরাবর নাকি অনুদৈর্ঘ্য বরাবর বক্ষ বরাবরের আয়তন বৃদ্ধি পায়। এখানে মানে আসলে বইয়ে থাকে একটা, জাস্ট উল্টা কথাটা দিয়ে কিন্তু কোশ্চেনটা করে ফেলে। অথবা দেখা যায় যে আহ লোহিত রক্তকণিকার আয়ু দেয়া আছে আমাদের 3 মাস, হ্যাঁ মানে 120 দিন। তো 4 মাস। তো ওটাকে আমরা কনভার্ট করতে পারি কি 120 দিন। অথবা এভাবে কোশ্চেনটা উল্টাই দেয়। এরকম কোশ্চেন আসলে এই জায়গাগুলো সামান্য একটু চেঞ্জ ঘটায়, এবং দেখা যায় যে ঘন্টার জায়গায় মিনিট দিয়ে দিছে, মিনিটের জায়গায় ঘন্টা দিছে। এই প্যাটার্নটা বুঝতে পারা। অথবা দেখা যায় কোনটি নয়, এই নয় কথাটা কোশ্চেনের ঠিক নিচের লাইনে লেখা, যেটা আমাদের চোখে পড়ে না এবং আমরা খুব সহজে আসলে দাগাই দিই। এই বিষয়গুলো খুব মিস্টেক হয় আসলে। এই বিষয়টার প্রতি ফোকাস দেওয়া, এগুলো যদি ফোকাস করতে পারি, কোশ্চেন প্যাটার্নটা যদি ধরতে পারি, আমরা যদি নিজেদেরকে সাহস যোগাইতে পারি এবং পরিশ্রম করি, ইনশাল্লাহ সফলতা কখনো আটকাতে পারবে না। এবং আমি যারা এবার মেডিকেল ক্যান্ডিডেট তাদেরকে আসলে শুভকামনা জানাবো যে প্রিপারেশন তার জন্য ভালোভাবে নেয়, পরিশ্রম করে, ইনশাল্লাহ সফলতা আসবে এবং নিজের উপর যেন আস্থা রাখা হয়। ধন্যবাদ সাকিবকে।
সাকিব মিউট করা। ধন্যবাদ রাকিবকে আমাদের সামনে মেডিকেল পরীক্ষা বিষয়ে সাজেশনগুলো তুলে ধরার জন্য। এবারে আমাদের মাঝে এখানে একটা প্রশ্ন এসেছে, প্রায় 50,000 আসনের বিপরীতে কয়েক লাখ শিক্ষার্থীদের মধ্যে অন্তত 1 লাখ শিক্ষার্থীও যদি টেকনিক্যালি কঠোর পরিশ্রম করে, তারপরও তো সবাই পাবে না সুযোগ। তারা নিজেদের কি বলে সান্ত্বনা দেবে? এই জায়গায় আপনি বা আমি অথবা আমাদের ছোট কেউ থাকলে তাকে কি বলে বুঝাবো দোষ আসলে কার? এই প্রশ্নের উত্তরে সাকিব আরেকবার যদি ইয়াসিরকে আমি অনুরোধ জানাচ্ছি। কোশ্চেনটা করা হইতো। সাকিব কোশ্চেনটা সম্ভবত আচ্ছা আমার কথাতেই আসছিল, সুতরাং উত্তরটা কিন্তু আমার দেওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে। প্রশ্নটা আমি আবার বলছি যে প্রায় 50,000 আসনের বিপরীতে কয়েক লাখ শিক্ষার্থীর মধ্যে অন্তত 1 লাখ শিক্ষার্থীও যদি টেকনিক্যালি কঠোর পরিশ্রম করে, তারপরেও তো সবাই সুযোগ পাবে না। তারা নিজেদের কি বলে সান্ত্বনা দিবে? এই জায়গায় আপনি, আমি অথবা আমাদের ছোট কেউ থাকলে, আশা করি এটাকে আপনি শুনতে পেরেছেন। আচ্ছা, যাই হোক, আমার মেইন কথাটা হয়তো আমি শুনতে পারছি যে 50,000 আসনের বিপরীতে 1 লক্ষ শিক্ষার্থী যদি কঠোর পরিশ্রম করে, যদি করে, এখানে কোশ্চেনটা যেটা আসে যদি করে, কথা হচ্ছে করে না তো। যদি করে তখন সেটা ভাবে দেখবো, ঠিক আছে, ভেবে দেখবো। আসলে 1 লক্ষ শিক্ষার্থী পরিশ্রম করে না। যে তুমি মানে যেটা কথা হচ্ছে যে কঠোর পরিশ্রম, 1 লক্ষ শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে না। একবার নিজেকে জিজ্ঞেস করে দেখো যে কোশ্চেনটা করছে, আমি তাকেই জিজ্ঞেস করে দেখবো, এই করোনা সিচুয়েশনে, লকডাউনের সময় তুমি কয় বেলা, মানে হচ্ছে মানে কতদিন আমাদের এই সময় টাইম ওয়েস্ট না করে বসেছিলা। এটা আমাকে বলো, যে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় দাও নাই, গেম খেলো নাই, অথবা অন্য কোনো বাহ্যিক কাজে নিজেকে লাগাও নাই। আসলে কিভাবে আমি বলতে পারি যে 1 লক্ষ শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে? করে না তো। 1 লক্ষ শিক্ষার্থী যদি কঠোর পরিশ্রম করতো তখন বিষয়টা আলাদা হইতো, কিন্তু 1 লক্ষ শিক্ষার্থী কখনোই কঠোর পরিশ্রম করে না। কঠোর পরিশ্রমীদের সংখ্যা খুবই হাতে গোনা কয়েকজনই হয়ে থাকে। আমরা আসলে মানে মনে করি পরিশ্রম সবাই করে, কিন্তু কঠোর পরিশ্রম সকলে করতে পারে না। কঠোর পরিশ্রম খুব হাতে গোনা কয়েকজনই করে, এবং তারাই আসলে একদম শীর্ষ সফলতার জায়গায় যায়। তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আমি যে কোশ্চেন করছে সে নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছো। আসলে যদি 1 লক্ষ শিক্ষার্থী কঠোর পরিশ্রম করত, তাহলে আমি আশা করব যে হ্যাঁ, আমাদের সরকার সেটা ভেবে দেখবে। হ্যাঁ, 1 লক্ষ পরীক্ষার্থী কখনই এভাবে কঠোর পরিশ্রম করেনি যে 50,000-এর বিপরীতে আমরা 1 লক্ষ শিক্ষার্থী কঠোর পরিশ্রম করবে, এরকমটা না। এবং কম্পিট হয়, আমি আবারও বলতেছি, পরিশ্রম করে, কঠোর পরিশ্রম হয়তো বা 20,000 করবে। মানে আমাদের যে মেডিকেলের ক্ষেত্রে আমি বলতেছি, কঠোর পরিশ্রম দেখা যায় 20,000 স্টুডেন্টের মধ্যে কম্পিট হয়, আসল কম্পিট যাদের মধ্যে হয় প্রায় 20,000 স্টুডেন্টের মধ্যে। হ্যাঁ, তো কঠোর পরিশ্রম আমি বলবো ঠিক আছে, 20,000 জনের মধ্যে কঠোর পরিশ্রম হয়। যদি আমি মার্কস দেখি, তাহলে মার্কসের ক্ষেত্রে যে আমরা যদি দেখতে পারি যে আমরা যদি ব্যাক হইতে থাকি, মানে প্রথম থেকে সিরিয়াল অনুযায়ী 20,000 পর্যন্ত সিরিয়ালে যাই, তা দেখা যাবে 100-র মধ্যে কত 50 মার্ক না আসতে না আসতেই হচ্ছে তোমার প্রায় 20,000 শিক্ষার্থী ওখানেই অবস্থান করে। তো আমি এদেরকে বলবো যে হ্যাঁ, এরা কঠোর পরিশ্রম করছে, কেননা মেডিকেল পরীক্ষার কোশ্চেনে প্রায় 40টা কোশ্চেন, বর্তমান সময়ে 40টা প্রশ্নই একদম সোজা থাকে। এবং মানে এটা হচ্ছে বেসরকারি মেডিকেলে যাতে স্টুডেন্ট নিতে পারে, তারা যাতে পাস মার্কটা তুলতে পারে, এটার জন্য একটা পলিটিক্যাল ব্যাপার, যে কারণে তারা প্রায় 60টা কোশ্চেন একদম নর্মাল কোশ্চেন করে। সেখানে 50 তুলতেও আমাদের হচ্ছে প্রায় 20,000 স্টুডেন্ট দেখা যায় যে সেখানে অবস্থান করে। তাহলে আমি কোন বেসিসে বলবো যে আমার 70,000-এর মধ্যে আমার হচ্ছে আহ, পরীক্ষা আমাদের হচ্ছে কঠোর পরিশ্রম করতেছে 40,000 জন? আমি কিভাবে বলতে পারবো তখন? করতেছে না তো। যদি করতো তখন ব্যাপারটা একটু আলাদা। আশা করি উত্তরটা পাওয়া গেছে। ধন্যবাদ। ধন্যবাদ রাহিবকে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। এবারে আমাদের ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের তাদের পরিশ্রম করতে কি ধরনের পন্থা অবলম্বন করতে হবে সে বিষয়ে সাজেশন দেবে ইয়াসির।
ধন্যবাদ সাকিব। উম, বই পুস্তকীয় আলাপ অনেকক্ষণ করলাম, তো বই পুস্তকের বাহিরেও আসলে কিছু কথা থেকেই যায় যেগুলো আর কি অ্যাডমিশনের জন্য অত্যন্ত আলোচনা করতে চাচ্ছিলাম। তো প্রথমেই বলবো যে পড়াশোনার বিষয়টা অবশ্যই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমি একদিন 8 ঘন্টা পড়লাম, তারপরে 2 দিন পড়ালেখা করলাম না, তারপরের দিন আবার 10 ঘন্টা পড়লাম, এরকম পড়াশোনা করা যাবে না। অবশ্যই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় ধরে পড়তে হবে। আমার পড়াশোনার গ্রাফটা যেন সব সময় একদম সোজা থাকে, সোজা রাখার চেষ্টা করতে হবে আমাকে। তো কনসিস্টেন্সি একটা বড় বিষয়। আহ কখনো আমরা কোনো একদিন বেশি পড়ালেখা করে 2 দিন 3 দিন পড়ালেখা থেকে বাইরে চলে যাব না, এক্ষেত্রে লাভের থেকে বরং ক্ষতিটাই বেশি হবে। তো কনসিস্টেন্সির পরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই সব সময় প্রতিটা মুহূর্তে সেলফ মোটিভেটেড থাকতে হবে, নিজেকে কোনো একটা মোটিভ নিয়ে পড়াশোনা করতে হবে। অ্যাডমিশনের যে 2 মাস বা 3 মাস, তো এই 2-3 মাস সময়টা কিন্তু অনেক দীর্ঘ, মানে হঠাৎই মনে হবে 2-3 মাস 1 বছরের সমান। কারণ এই সময় প্রতিটা মুহূর্ত নিজেকে বইয়ের সাথে রাখতে হয়। তো এই এতটা সময় নিজেকে ধৈর্যের সাথে ধারাবাহিকতা বজায় রেখে পড়াশোনা করার জন্য একটা মোটিভ প্রয়োজন, একটা মোটিভেশন, সেলফ মোটিভেশন প্রয়োজন। ইউটিউবে দেখানো 10 মিনিট বা 12 মিনিটের মোটিভেশনাল স্পিচ নয়, ঠিক আছে? কারণ ওই মোটিভেশনাল স্পিচের রেশটা বড় জোর 1 দিন বা 2 দিন পর্যন্ত থেকে যায়, তারপরে আর পাওয়া যায় না। তো অবশ্যই সেলফ মোটিভেটেড হতে হবে, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে মোটিভেটেড করতে হবে কোনো না কোনো কারণে, যে আমাকে দেখিয়ে দিতে হবে যে আমি অমুক জায়গায় গিয়ে অমুক জায়গায় অবস্থান করতে পারি, সেখানকার যোগ্যতা রাখি আমি। তো এই সেলফ মোটিভেশনটা অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে যেটি বলবো যে নিজেকে রিওয়ার্ড করুন। ব্যাপারটা কিরকম, যে ধরুন আজকে আমি একটি চ্যাপ্টার পড়বো বলে ঠিক করেছি, বা একটি চ্যাপ্টার আমি 2 দিনে শেষ করব বলে ঠিক করেছি। তো আমি যখন চ্যাপ্টারটা আমার আহ সময় বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ঠিক করতে পারি, আমি যখন আমার গোলটা অ্যাচিভ করতে পারি, তখন আমি নিজেকে পুরস্কৃত করব। হতে পারে যে পাশের দোকানে গিয়ে একটা আইসক্রিম খেয়ে নিলাম, বা একটা চকলেট খেলাম, বা একটা পিৎজা খেয়ে ফেললাম, একটা বার্গার খেয়ে ফেললাম, যে কোনো কিছু হতে পারে আসলে। হ্যাঁ, বা এরকমও হতে পারে যে 1 ঘন্টা একটু নিজেকে লিজার দিলাম, এই চ্যাপ্টারটা দ্রুত কমপ্লিট করার জন্য, নিজের গোলটা অ্যাচিভ করার জন্য 1 ঘন্টা আমি নিজেকে লিজার দিয়ে দিলাম। তো এভাবে নিজেকে রিওয়ার্ড করতে হবে, তাহলে না পড়াশোনার প্রতি একটা আগ্রহ থাকবে এবং ওই সেলফ মোটিভেশনের ব্যাপারটা বজায় থাকবে। ঠিক আছে? তো তারপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে আহ এই 2-3 মাস অবশ্যই পড়াশোনা করতে হবে, প্রয়োজনের তুলনায় বেশি পড়াশোনা করতে হবে এবং অন্যান্য সময়গুলোর তুলনায় বেশি পড়তে হবে। তো পড়তে পড়তে একটা সময় আমাদের মধ্যে একটা একঘেয়েমি বা মনোটনি কাজ করবে। তো তখন আমাদেরকে অবশ্যই মনোটনিটাকে কাটানোর জন্য কিছু একটা করতে হবে। কিরকম, যেমন আমি 1 ঘন্টার জন্য বাইরে একটু বের হয়ে আসলাম, বিকালবেলা একটু হাঁটতে বের হলাম, অথবা কিছু বন্ধু বান্ধবদের সাথে দেখা করলাম, যদিও বা অন্য কোনো বন্ধু বান্ধবকে এই সময় পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার, কারণ সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। তো সেক্ষেত্রে যে কোনো মাধ্যমেই হোক নিজেকে কিছুটা সময় দিলাম, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হোক, বা একটা বেলা, বিকাল বেলা বা দুপুর বেলাটা নিজেকে সময় দিলাম, মনোটনি ভাবটা কাটায় নিয়ে তারপর আবার আহ আগের উদ্যমে ফুল এনার্জেটিক হয়ে তারপর আবার সেই পড়াটায় আমি হাত দিলাম, এক্ষেত্রে আমি বেশি লাভবান হব। কিন্তু যদি চাপায় রেখে নিজের মনোটনিটা নিজের ভিতরে রেখে দিয়ে আমি পড়ি, তাহলে দেখা গেল 20 মিনিটের পড়া আমার পড়তে 2 ঘন্টাও লাগতে পারে। তো এটা কিন্তু খুব একটা আর কি লাভবান বিষয় হবে না। তো এভাবে আমরা অবশ্যই মনোটনি কাটানোর চেষ্টা করব। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চলে যাব এখন, যেটা হচ্ছে যে মেন্টাল হেলথ। এই জিনিসটা আমরা সবাই কম বেশি অ্যাভয়েড করি, বা এটার গুরুত্বটা আমরা বুঝি না, আমরা মনে করি যে এই জিনিসটা আসলে কোনো প্রয়োজনই নেই, কিন্তু না, মেন্টাল হেলথটা অনেক বড় একটা ফ্যাক্ট। আমি দীর্ঘ 2-3 মাস সময় পড়াশোনা করব, হঠাৎই নিজের মধ্যে হতাশা চলে আসতেই পারে যে আমি হয়তোবা সঠিক পথে পড়াশোনা করছি না, হয়তোবা আমার পড়াশোনার পরিমাণটা কম হয়ে যাচ্ছে, কোচিং এ ভালো রেজাল্ট করতে পারছি না, বা কি বলে আমার সামহাউ এইচএসসি রেজাল্টটা কাঙ্ক্ষিত আসেনি। এই সমস্ত কারণে হতেই পারে যে আমি কখনো হতাশ হয়ে গেলাম, আমি কোনো কারণে অবসেসড হয়ে গেলাম। তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই হতাশ থাকতে বারণ করা হচ্ছে, বারবার হতাশ থাকা যাবে না। কারণ হতাশ থাকলে 1 দিন 2 দিন 3 দিন করে অনেক সময় নষ্ট হবে, এই সময়টা নষ্ট করার মতো সময় নেই আমাদের। তো
মানে আসলে বলতে চাচ্ছি যে হতাশ থাকার মতো আমাদের সময় নেই। তো অবশ্যই হতাশ থাকা যাবে না, নিজেকে সবসময় যতটা সম্ভব এনার্জেটিক রাখতে হবে এবং সেলফ মোটিভেশন দ্বারা নিজের ডিপ্রেশনটাকে কাটায় তুলতে হবে। এক্ষেত্রে দুটি অত্যন্ত বড় বিষয় যেটা আমাকে সাহায্য করেছে সেটা হচ্ছে প্রথমত প্রার্থনা করা। আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আপনি সালাত আদায় করুন, আপনি হিন্দু হয়ে থাকলে আপনি পূজা করুন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যে প্রার্থনা সেটা আপনি আদায় করুন। তো প্রার্থনা করলে হবে আপনার মনের ভিতরে একটা মানে স্পিরিচুয়াল একটা পিস চলে আসবে, যেটা আপনাকে হতাশা থেকে অনেকটাই দূরে রাখবে। আর অন্য আর সবাই আপনার থেকে বিমুখ হয়ে যেতে পারে, পুরো দুনিয়া আপনার থেকে বিমুখ হয়ে যেতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা কখনোই আপনার বিমুখ হবেন না। তো অবশ্যই তার উপর ভরসা রাখুন। এবং দ্বিতীয় যেটি বিষয় যেটা হচ্ছে ফ্যামিলির সাথে একটু খোলামেলা হওয়া, এই ব্যাপারটায় আমরা অনেকেই সংকোচ বোধ করি। তো আমার মতে এখানে একটু সংকোচ বোধটা ভেঙে ফেলা উচিত। আপনি আপনার কোনো বিষয়ে হতাশা আসছে বা নিজের প্রতি ভরসা পাচ্ছেন না, আপনি প্লিজ আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাবা, আপনার মা, আপনার বড় ভাই বোন বা কাজিন, যার সাথে আপনার সম্পর্ক ভালো, আপনি কথা বলুন। স্পেশালি আমি বলবো বাবা মার সাথে এই বিষয়ে কথা বলার, যে তাদেরকে খুলে বলুন আপনার কি ফিল হচ্ছে, আপনি মনে হচ্ছে যে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাটায় চান্স পাবেন, আপনি বলুন তাকে। তারপরে সে যে দু একটা আপনাকে কথা বলবে, আপনাকে যে দু একটা আশার কথা শোনাবে, সেটা আপনার অনেকদিন মনে থাকবে। তো অবশ্যই আপনি ফ্যামিলির সাথে ব্যাপারগুলো শেয়ার করুন, ফ্যামিলির সাথে কথা বলুন, তাহলে দেখবেন আপনার হতাশা অনেকাংশে কমে যাচ্ছে। আপনি দেখবেন যে আপনার উপর অনেকেই ভরসা করে। তো আপনি যখন নিজের উপর ভরসা হারাই ফেলবেন, তখন মানুষের ভরসা দেখে আবার নিজের প্রতি ভরসা চলে আসবে। তো আমি বলবো যে ফ্যামিলির সাথে কথা বলাটা বা সুসম্পর্ক বজায় রাখাটা এই সময়, সব সময়ের জন্য এবং স্পেশালি এই সময়টার জন্য খুব বেশি প্রয়োজনীয়। তো এটা এর পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে আহ সবারই কোনো না কোনো লক্ষ্য থাকে, যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো, এই বিষয়ে পড়বো। তো লক্ষ্য থাকা অবশ্যই ভালো জিনিস। একটু আগে বললাম যে লক্ষ্যহীন জীবন আমাদের বৈঠাহীন নৌকার মতো। তো লক্ষ্য অবশ্যই আমরা রাখবো, কিন্তু একটি বিষয় আমরা হাতে অবশ্যই অপশন রাখবো। এরকম যাতে না হয় যে আমি শুধুমাত্র ওই একটি বিশ্ববিদ্যালয় বা একটি পর্যায়ে যাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছি, এবং সামহাও আল্লাহ না করুক বা কোনো নিজের দোষের হলেও ওই জায়গাটা যদি পৌঁছাতে না পারি, তাহলে যাতে আমি সম্পূর্ণ ভেঙে না পড়ি। কারণ আমাদের হাতে কিন্তু যথেষ্ট অপশন রয়েছে। আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলি, মেডিকেলের ক্ষেত্রে বলি বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলি, মোটামুটি অনেক কয়েকটা অপশন রয়েছে আমাদের হাতে। তো অবশ্যই আমরা হাতে অপশন রাখবো, যে এটা না হলে যেন এটা, বা ওটা না হলে যাতে আর দুইটা হাতে থাকে। এটা হলে হবে কি, হয়তো শুরুতে ছাত্রছাত্রীরা মনে করবে যে আমার একটা প্রয়োজন নেই, কিন্তু ব্যাপারটা আসলে তা না। জীবন এত সহজ না, জীবন সবসময় আমার ওয়েতে চলবে এমন না। তো অবশ্যই হাতে অপশন রাখলে পরবর্তীতে যদি কোনো একটা কোথাও ফেল করি, তাহলে আরেকটা আমাকে ব্যাকআপ দিবে, যেটা আমার যা ওই আরেকটা ব্যাকআপ পাওয়ার জন্য হলো আমি পরিশ্রম করে যাব। কিন্তু একটার প্রতি ফোকাস থাকলে হবে কি, ওটা যদি অ্যাচিভ করতে না পারি, তাহলে দেখা যাবে যে মানে মানসিক শারীরিক সব দিক দিয়ে ভেঙে পড়বো। তো আমি অবশ্যই বলবো যে হাতে অপশন রাখতে। এবং আরেকটি বিষয়, যে গোছানো পড়াশোনা করতে, অবশ্যই পড়াশোনাটা গোছানো থাকতে হবে। যেটা শুরুতে বলেছিলাম, সূত্রগুলো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সূত্রগুলো আলাদা একটি খাতায় নোট করে রাখলে সব দিক দিয়ে এটা একটি ফলপ্রসূ আহ নিয়ে আসবে, ফলদায়ক একটা কিছু নিয়ে আসবে। এবং যাই পড়ছি না কেন অবশ্যই সেটা যেন গুছায় পড়ি, এলোমেলো ভাবে না পড়ি। তো গুছায় পড়লে পরবর্তীতে অনেক বেনিফিট পাওয়া যাবে। এক্ষেত্রে কোনো একটি বা দুইটি বই ফলো করলে যদি গোছানো যায়, তো অবশ্যই সেটা, বা নিজের ব্যক্তিগতভাবে নোট করলে যদি সেটা গোছানো যায়, তাহলে নোট করব। যেভাবে খুশি নিজের একটা ওয়েতে গুছাই নিব, গুছাই নিতে পারলে জিনিসগুলো অনেক ইজি হবে। 50 মিনিটের পড়া 10 মিনিটে চলে আসবে। আর পাশাপাশি অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো, খাওয়া দাওয়া ঠিক মতো করবো, প্রয়োজনে একটু ব্যায়াম করা যেতে পারে অবশ্যই। তো এভাবেই আর কি পড়ালেখার বাইরে কিছু এই বিষয়গুলো মাথায় রাখবো, তাহলে আশা করা যায় যে ভর্তি পরীক্ষা খুব সহজে এবং সফলতার সহিত উত্তরায় যাওয়া সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ কারিফকে আমাদের দেশের ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদেরকে কি কি পন্থা অবলম্বন করা উচিত সে বিষয়ে সাজেশন দেওয়ার জন্য। এবার আমি সারোয়ারের কাছে যাব যে কি পন্থা অবলম্বন করলে মানে আপনার পক্ষ থেকে আমাদের নতুন ভার্সিটি পড়ুয়া ছোট ভাইদের জন্য কি সাজেশন থাকতে পারে। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে যে যে ব্যাপারটা, আমরা প্রত্যেকেই যে কোনো একটা কোচিং এ ভর্তি হই।
তো ভর্তি হয়ে আমরা যখন কোচিং এর এক্সাম গুলো দেই তখন হচ্ছে দেখা যায় আমরা এক্সামে আশানুরূপ ফলাফল পাই না। কারণ প্রথম ক্ষেত্রে হচ্ছে যে আমরা এতদিন যে পরীক্ষা দিয়ে আসছি, ধরা যাক এইচএসসির ক্ষেত্রে আমার কালকে বাংলা পরীক্ষা, তো আমি আজকে শুধু বাংলাটাই পড়তেছি। কিন্তু কোচিং এর পরীক্ষাগুলো কিন্তু এরকম হয় না, সেখানে সব মিলে একসাথে একটা পরীক্ষা হয় সবগুলো, অর্থাৎ ভার্সিটির ঠিক নিয়মেই। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে অনেক স্টুডেন্টই পড়া কমপ্লিট করে ঠিকঠাক মতন ভাবে নাম্বার পাচ্ছে না। তো আমি 2 দিন পরীক্ষা দিলাম, আমার নাম্বার যখন আশানুরূপ হচ্ছে না, আমি তখন সেই কোচিংটাই ছেড়ে দিচ্ছি পরীক্ষা দেওয়াগুলো। তো ভার্সিটির ক্ষেত্রে এই জিনিসটা খুবই বেশি দেখা যায় যে কোচিং এ আশানুরূপ মার্কস না পাওয়ার কারণে আমরা প্রিপারেশনটাকে নেওয়াটা ছেড়ে দিচ্ছি, পরীক্ষাগুলো বাদ দিয়ে দিচ্ছি যাওয়া। তো এটা হচ্ছে প্রথম সমস্যা একটা হয়। তো আমার প্রথম পরামর্শটা থাকবে যে অবশ্যই পরীক্ষাটা দেওয়া, যত মার্কসই পাই না কেন নিজে যেন মার্কসটা কত আসতেছে সেটা কন্টিনিউয়াসলি একটা চেক করা। কারণ আমি যদি পরীক্ষাটা না দেই, আমার কিন্তু মাথার মধ্যে সেই প্রেশারটা থাকে না যে আমার কালকে একটা পরীক্ষা আছে, আমাকে এতগুলা চ্যাপ্টার পড়ে ফেলতে হবে। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের অনেক বেশি আমরা হতাশ হয়ে যাই অ্যাডমিশনের সময়। তো পরীক্ষার সময় কোচিং এ পরীক্ষা দেওয়ার পরে আমি দেখি যে আমি ধরলাম 100 র মধ্যে হয়তো যে হাইয়েস্ট পাইছে আমার বন্ধু, সে হয়তো বা 90 কিংবা 85 পাইছে, আমি সেখানে 55 কিংবা 60 পেয়ে বসে আছি। তো এই ক্ষেত্রে প্রথম যে কথাটা বলবো, তুলনাটা কখনোই অন্যের সাথে না, তুলনাটা সবসময় করতে হয় নিজের সাথে। আমি প্রথম পরীক্ষাটাতে 55 বা 60 পাইছি, কিন্তু আমার 5 নাম্বার বা 6 নাম্বার পরীক্ষাটাতে আমি কত পাইছি, আমার 10 নাম্বার পরীক্ষাটা আমি কত পাইছি। এই জিনিসটা হচ্ছে প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত যে আমার কি কন্টিনিউয়াসলি আপগ্রেড হচ্ছে নাকি আমি কন্টিনিউয়াসলি নিচে চলে যাচ্ছি। এই জিনিসটা প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত সবার শুরুতেই। এরপরে যে ব্যাপারটা আসে পড়াশোনার ক্ষেত্রে, যে কথাটা বলা উচিত, ভার্সিটি এক্সামের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা প্রচন্ড জরুরি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আমি ভার্সিটিতে পরীক্ষা দেবো, আমি কিভাবে প্রিপারেশন নেবো, আমি বলবো একটা চ্যাপ্টার পড়ো, সেই চ্যাপ্টার পড়ে তুমি যে ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছ সেই ভার্সিটির কোশ্চেন ব্যাংক খুলে সেই স্পেসিফিক চ্যাপ্টারের কোশ্চেন গুলো পড়ো। ভার্সিটির ক্ষেত্রে দেখা যায় কোশ্চেনটা অনেক বেশি রিপিট হয়। এই ক্ষেত্রে আমরা একটা 80-20 রুল অ্যাপ্লাই করতে পারি। 80-20 রুলটা হচ্ছে যে ভার্সিটির কোশ্চেনের ক্ষেত্রে দেখা যায় 80% কোশ্চেনই বইয়ের 20% জায়গা থেকেই সবসময় আসতে থাকে। তো এই 20% জায়গাটা আমাকে খুঁজে বের করাটা সবচেয়ে বেশি জরুরি। তো খুঁজে বের করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা এফেক্টিভ উপায় সেটা হচ্ছে বারবার কোশ্চেন ব্যাংকটা সলভ করা। কেননা আমরা যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করব তখন আমরা সেই স্পেসিফিক কোশ্চেনের টাইপ কিংবা সেই টপিক গুলা খুঁজে বের করতে পারি। তো এই জন্য কোশ্চেন ব্যাংকটা হচ্ছে যে ফলো করা বা কোশ্চেন ব্যাংক সলভ করাটা খুবই জরুরি। এরপরে যেটা আসে একটা রুটিন অনুযায়ী পড়ালেখা করা। অ্যাডমিশন সময় অনেক বেশি নর্মালের চেয়ে অনেক বেশি পড়াশোনা করতে হয়, এটা সবাই কম বেশি জানি। তো অনেকেই যেটা করে যে একদিন ধরলাম 10 থেকে 12 ঘন্টা পড়ছি, 10-12 ঘন্টা পড়ে অসুস্থ হয়ে পরপর 2 দিন আর কোনো খবর নেই, 3 নম্বর দিনে আবার এরকম পড়তেছি। তো এই পড়াশোনাটা দিয়ে আসলে আলটিমেটলি কোনো লাভ হয় না। কারণ আমি ওই প্রথম দিন যে 10-12 ঘন্টা পড়ছি সেই পড়াটা আমার 4 নম্বর কিংবা 1 সপ্তাহ পরে গিয়ে আমার কিছুই মনে থাকে না। তো এই ক্ষেত্রে যেটা করা উচিত, আমার একটা ফ্লো বা একটা কন্টিনিউয়াস একটা প্ল্যানে আগানো উচিত সবসময়। আমার প্রতিদিনই যে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা যদি করতে পারি তাহলে খুবই ভালো কথা। কিন্তু যদি না পারি তাহলে একটা জিনিস অন্তত এনশিওর করা যে আমি প্রতিদিনই 8 থেকে 9 ঘন্টা আমার পড়ার টেবিলে সময় দিচ্ছি। এই ব্যাপারটা অর্থাৎ একটা ব্যালান্সড স্টাডি রুটিন ফলো করা খুবই জরুরি। এরপরে আরেকটা ব্যাপার আসে একজন মেন্টরকে রাখা। তো ভার্সিটির ক্ষেত্রে যেটা বা যেকোনো অ্যাডমিশনের প্রিপারেশনের ক্ষেত্রেই আমরা একটা মেন্টর কিংবা বড় ভাইয়ার যোগ্য পরামর্শের অভাব অনেকেই ফিল করি। তো এই ক্ষেত্রে যিনি হচ্ছে ভার্সিটিতে পড়ছেন কিংবা যিনি হচ্ছে তোমাকে পড়িয়েছেন ইন্টারে 2 বছর কিংবা তোমার অ্যাডমিশনের সময় যিনি তোমার টিচার, তাকে তার সাথে কিছু তোমার যে প্রবলেম গুলো হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে সেই প্রবলেম গুলা শেয়ার করাটা খুবই জরুরি। এরপরে আরেকটা ব্যাপার নিয়ে বলবো, সেটা হচ্ছে যে শুধু যে পাঠ্য বই বা টেক্সট বই পড়লেই হয় তা না। টেক্সট বইয়ের পাশাপাশি ভার্সিটির ক্ষেত্রে যেহেতু পুরোটাই এমসিকিউ, তো আমার একটা ম্যাথ করতে এমসিকিউ এর জন্য যতটুকুন অনেক সময় দেখা যায় সিকিউ ম্যাথ গুলা এমসিকিউ তেও দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে অবশ্যই আমার যে ব্যাপারটা ফলো করা উচিত সেটা হচ্ছে শর্টকাট ফলো করা। এখন এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে ভাই শুধু কি শর্টকাট পড়বো? না, শুধু শর্টকাট পড়ে কখনোই ভালো করা সম্ভব না। একটা উদাহরণস্বরূপ বলা যায় আমার ফিজিক্স ফার্স্ট পেপার বইয়ে 10টা চ্যাপ্টার, আমার যদি একটা চ্যাপ্টারের জন্য 10টা শর্টকাট থাকে, 10টা চ্যাপ্টারের জন্য আমার 100টা শর্টকাট হয়ে গেছে। 100টা শর্টকাট কি কখনোই মনে রাখা সম্ভব? এটা কিন্তু অনেক বেশি কঠিন। এই জন্য শর্টকাট শুধু মুখস্থ না করে বেসিককে স্ট্রং করাটা সবচেয়ে বেশি জরুরি।
কারণ যদি বেসিক স্ট্রং থাকে তখন শর্টকাটটা সহজেই মনে রাখা যায়, কিংবা সেই শর্টকাট পথে না হেঁটেও শুধুমাত্র বেসিকের জোরেই হচ্ছে অ্যান্সার করা যায়। এটার সাথে হচ্ছে কিছু সহায়ক বইয়ে যে ব্যাপারটা বললাম, সহায়ক বইয়ের ক্ষেত্রে যে সুবিধাটা হয়, কিছু শর্টকাট দেওয়া থাকে প্লাস কিছু ট্রিক্স দেওয়া থাকে। তো ভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে যেমন ফিজিক্সের ক্ষেত্রে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক এই টাইপের কোশ্চেনগুলো থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তো এরকম স্পেসিফিক টপিক গুলো খুঁজে বের করতে আমার বই ঘেটে বা প্রশ্ন ব্যাংক খুঁজে খুঁজে বের করতে যত সময় লাগবে, তার থেকে আমি অনেক কম সময়ে এইগুলা পাবো আমার কোনো স্পেসিফিক গাইড বই কিংবা যে নির্দিষ্ট কোচিং এ পড়তেছি সেই কোচিং থেকে যে সকল বই সাপ্লাই করা হয় সেই বই কিন্তু এই টপিক গুলো দেওয়া থাকে। তো স্মার্ট ওয়েতে প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমার যেখান থেকে কোশ্চেন বেশি আসছে আমি সেই জায়গাটাতে অনেক বেশি পরিমাণে ফোকাস করব। তো এই কয়েকটা ব্যাপার অবশ্যই মাথায় রাখা জরুরি। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, ম্যাক্সিমাম ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো আমরা এইচএসসি এর আগে যেহেতু সেভাবে ভার্সিটি নিয়ে প্রিপারেশন নেই না, সেহেতু আমাদের ক্যালকুলেটর উপরে অনেক বেশি পরিমাণে নির্ভরশীলতা চলে আসে। তো এতদিন ধরে যেহেতু ক্যালকুলেটর ইউজ করে আসছি, হুট করে ক্যালকুলেটর ছাড়া অনেকেই দেখা যায় আমরা অঙ্ক করতেও পারি না। এই জন্য আমার পরামর্শ হবে যে এখন থেকেই যারা শুধুমাত্র ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের ক্যালকুলেটর ছাড়াই হাতে কলমে সূত্র ফেলে অঙ্ক করতে পারাটা অনেক বেশি জরুরি, এবং সেইটা যেন খুব একটা স্বল্প সময়ের মধ্যে যেন আমাদের সলভ করার দক্ষতাটা চলে আসে। এটা ছাড়াও পরীক্ষার হলে আরো দুইটা জিনিস আমি বলবো। প্রথম হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা যখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এমসিকিউ ফিল করব তখন এখানে প্রত্যেকের আলাদা আলাদা পার্ট দেওয়া থাকে। ফিজিক্স এর একটা কলাম, কেমিস্ট্রি একটা কলাম, বায়োলজি আর একটা কলাম। তো অনেকেই আমরা কি করি, নার্ভাস হয়ে যে বায়োলজির অ্যান্সার গুলা ফিজিক্স এর কলামে দাগায় দিই কিংবা ফিজিক্স এর গুলা ম্যাথে দাগায় দিই। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পরীক্ষা হলে কখনোই আমাকে দুইটা ওএমআর সাপ্লাই দেওয়া হবে না। আমাকে প্রথমে যে ওএমআরটা সাপ্লাই দিছে সেটাতে আমাকে অ্যান্সার করতে হবে। তো আমি কোথায় আসলে কোন এমসিকিউটা দাগাচ্ছি এই জিনিসটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আমার এরকম নার্ভাস হয়ে যাওয়ার কারণে ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আমার সেই ভার্সিটি থেকে চান্স পাওয়াটা মিস হয়ে যেতে পারে। আরেকটা আমাদের টেন্ডেন্সি থাকে, আমরা কঠিন প্রশ্নগুলো আগে অ্যান্সার করা শুরু করি। এটা কখনোই করা যাবে না। আমার ফার্স্টে হচ্ছে আমি প্রথম দেখাতেই যে অ্যান্সার গুলো পাচ্ছি, আমার মানে প্রথম দেখাতে আমি যেগুলো আমার মাথায় চলে আসতেছে অ্যান্সার গুলা, আমাকে ফার্স্টে সেগুলো অ্যান্সার করতে হবে। এইভাবে যখন আমি পুরো কোশ্চেনটা একবার অ্যান্সার করব, তারপর আমি যে কোশ্চেন গুলো পাইনি সেগুলো আস্তে আস্তে অ্যান্সার করা শুরু করব। আমি যদি ফার্স্টে কঠিন প্রশ্নগুলো দিয়ে অ্যান্সার করা শুরু করি, তাহলে সেই কঠিন প্রশ্নটার উত্তর মিলাইতে না পারলে আমাদের মস্তিষ্ক কিন্তু নার্ভাস হয়ে যাবে, তখন আমরা জানা জিনিসগুলো ভুল করার একটা সম্ভাবনা থাকে। আর যেহেতু ভার্সিটি পরীক্ষা সব এমসিকিউ, তো অবশ্যই নেগেটিভ মার্কটা একটা ক্রুশিয়াল ফ্যাক্ট ফেলে এখানে। এই নেগেটিভ মার্কের জন্যই চান্সটা হচ্ছে গিয়ে মিস হয়ে যেতে পারে। তো অবশ্যই নেগেটিভ মার্কের বিষয়টা ব্যাপার মাথায় রেখে এমসিকিউ দাগানো উচিত। এরপর আরেকটা ব্যাপার আসে যে অনেকেই সবগুলো এমসিকিউ দাগায় দিয়ে আসে। কখনো এই ভুলটা করা যাবে না। সবগুলো এমসিকিউ যদি আমি দাগাই, এই ক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে, হয় আমি সেই ভার্সিটিতে ফার্স্ট হয়ে যাব অথবা আমি চান্সটা মিস করব। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেকেন্ডটাই ঘটে, অর্থাৎ চান্সটা মিস হয়ে যায়। এই জন্য কিছু কোশ্চেন ছেড়ে দিয়ে আসার টেন্ডেন্সি রাখতে হবে, তাহলেই হয়তোবা আমরা সহজেই একটা ভার্সিটি এক্সামের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেতে পারি। এটা ছাড়াও আরেকটা জিনিসের উপর আমি গুরুত্ব দেব, প্র্যাকটিস এক্সাম অনেক বেশি দেওয়া। পরীক্ষার হলে দুইটা স্টুডেন্টের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, যে হয়তোবা এই অ্যাডমিশনের 3 মাস সময় প্রতিদিন একটা করে হইলেও অন্তত 90 বার পরীক্ষা দিছে, আর যে ছেলেটা অ্যাডমিশন মানে ফাইনাল এক্সামের দিন প্রথম অ্যাডমিশন পরীক্ষা দিতে গেছে, তাদের দুইজনের প্রিপারেশন কিন্তু কখনোই একই রকম হবে না। তো সেই ছেলেটা হচ্ছে যে প্রথম দিনে অনেক বেশি নার্ভাস হয়ে যাবে, যে প্রথমবার পরীক্ষা দিতে গেছে এবং সে কিন্তু জানা জিনিসও ভুল করবে। আর বিপরীত দিকে যে ছেলেটা প্রতিবারই এক্সাম দিয়ে আসছে, 30 দিনে অন্তত 3 মাসে 90 বার এক্সাম দিয়ে আসছে, সে ছেলেটা কিন্তু অনেক বেশি কনফিডেন্ট থাকবে এবং সে তার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য বাসায় বা কোচিং এ কিংবা যে কোনোখানে মডেল টেস্ট দেওয়াটা অনেক বেশি জরুরি, এবং ঘড়ি ধরে মডেল টেস্ট দেওয়াটা। এমসিকিউ এর ক্ষেত্রে আরেকটা ব্যাপার আসে, সময় পাওয়াটা। অনেকেই প্রশ্ন, একটা খুব কমন প্রশ্ন শুনি প্রায় যে ভাইয়া সময় মিলাইতে পারতেছি না। এই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে শর্টকাটটা ফলো না করা, কারণ একটা অঙ্ক শর্টকাট ফেলে হয়তোবা করতে লাগে 10 সেকেন্ড, সেই অঙ্কটা যদি আমি এলাবোরেটলি করি আমার হয়তোবা 1 মিনিট কিংবা 1 মিনিট 20 সেকেন্ড লাগতেছে। তো আমার এই যে এক্সট্রা সময়টা লাগতেছে, এই সময় কিন্তু আমি 2-3টা কোশ্চেন আরো অ্যান্সার করে ফেলতে পারতাম। তো অবশ্যই শর্টকাট ফলো করা উচিত, কিন্তু বুঝে বুঝে। আমি বেসিক না বুঝে কখনোই শুধুমাত্র
শর্টকাটকে ফলো করে ভালো রেজাল্ট আশা করতে পারি না। আর এটা ছাড়াও মোটামুটি আরেকটা যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে রিভিশন ম্যাটেরিয়াল রেডি রাখা। যেমন আমরা কিন্তু পরীক্ষার আগে জানি যে আমার কোন সাবজেক্টটাই বেশি দুর্বল, কিংবা পরীক্ষার আগে আমার কোন জিনিসটা পড়তে হবে। তো পরীক্ষার আগের রাতে কখনোই আমি সবগুলা বই খুলে হুবহু রিডিং দিয়ে প্রিপারেশন নিয়ে যেতে পারবো না। আমাকে অন্তত পরীক্ষার 1 মাস বা 15 দিন আগে ঠিক করে রাখতে হবে যে আমি পরীক্ষার আগের দিন রাতে কি কি জিনিস জাস্ট একবার চোখ বুলায় দেখে হলে পরীক্ষা দিতে যাব। তো এই রিভিশন ম্যাটেরিয়ালটা এক একজনের ক্ষেত্রে এক একভাবে ডিফার করে। কারো কারো ক্ষেত্রে হয়তো সূত্র নোট করতে হয়, কারো কারো ক্ষেত্রে হয়তো সংজ্ঞা কিংবা সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই জিনিসগুলা চোখে রাখতে হয়, চোখে আর কি এক নজর চোখ বুলাইতে হয়। তো এই জিনিসটা অবশ্যই একটা স্টুডেন্টের প্রিপেয়ার করে রাখা উচিত যে সে পরীক্ষার আগে কি কি রিভিশন দিয়ে যাচ্ছে। আর হচ্ছে আর একটা যেটা লাস্টের ব্যাপারটা সেটা হচ্ছে যে মেন্টালি প্রিপেয়ার্ড থাকা। যেমন আমাদের সময় যখন ঢাকা ভার্সিটির পরীক্ষা হয়েছিল, আমার সিট পড়ছিল হচ্ছে যে ঢাকা ভার্সিটিতে কলা বিভাগে। তো পরীক্ষার সময় অনেকেই আসবে যারা প্রথম দিন একসাথে 2000-3000 মানুষজনকে দেখবে। সেখানে একটা ছোট্ট গেট দিয়ে সবাইকে ঢুকতে হবে ধাক্কাধাক্কি করে। তো এই ব্যাপারগুলোতে কখনোই যেন মেন্টালি স্ট্রেসড না হতে হয় যে প্রথমবার এত মানুষ দেখে ঘাবড়ে গিয়ে পরীক্ষা আমি খারাপ করে ফেলতেছি। তো এই জিনিসগুলো যাতে না আসে এই জন্য নিজের মেন্টাল কুলনেসটা পরীক্ষার হলে ধরে রাখাটা খুবই জরুরি। আমি কতটা পারি এটার উপর আমার চান্সটা কখনোই নির্ভর করে না, আমি পরীক্ষার খাতায় কতটা আউটপুট দিতে পারতেছি এটার উপরে কিন্তু আমার চান্সটা নির্ভর করে। তো আমি বলবো যে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এই জিনিসগুলো মাথায় রাখা খুবই জরুরি, এবং এইভাবে যদি আমরা স্মার্ট ওয়েতে প্রিপারেশন নিতে পারি তাহলে আমরা কাঙ্ক্ষিত আমাদের লক্ষ্যে পৌঁছায় যেতে পারবো। ধন্যবাদ সাকিবকে এই বিষয়ে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আশা করছি যাদের জন্য আমরা এই সেশনটা করতেছি তারা প্রত্যেকেই পরিশ্রমের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ সারোয়ারকে। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথমে ধন্যবাদ জানাই আজকের আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে। প্রথমে ধন্যবাদ জানাই রাকিবকে এবং ইয়াসিরকে, এরপর সারোয়ারকে। সবাই তাদের মূল্যবান সময় ব্যয় করে আজকের অনুষ্ঠানে সময় দিয়েছেন। এছাড়াও এতক্ষণ যারা আমাদের সাথে অনুষ্ঠানটি একসাথে থাকলেন, মানে দেখলেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি ভবিষ্যতে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে বা আইসে থেকে মনে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো উত্তরগুলো দেওয়ার। তো আর আমাদের আমাদের এই নতুন জনতার মুক্ত মঞ্চ গ্রুপ এবং রঙিন চরকি পেজকে অবশ্যই ফলো করবেন। নতুন নতুন সব তথ্য পেতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এছাড়াও এই সাক্ষাৎকারটি আমরা ফেসবুকে এবং ইউটিউবে পাবেন আপনারা সবসময়। আশা করি আপনাদের সবাইকে অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।